আসসালামু আলাইকুম। আমরা রিডামশন রাইট অফ রিডামশন পড়ছিলাম, যেখান থেকে শেষ করছিলাম তারপরের থেকে পড়ছি এক্সারসাইজ অফ রাইট অফ রিডামশন। রাইট অফ রিডামশনটা কখন এক্সারসাইজ করা যাবে? দ্য মর্গেজর্স রাইট অফ রিডামশন ইজ exercises by paying or tendering mortgage money to mortgagee outside the court, either privately, মানে প্রাইভেটলি কোর্টের বাইরে প্রাইভেটলি এই মর্গেজিকে টাকাটা পরিশোধ করবে, অথবা পরিশোধ করার জন্য তাকে টেন্ডারিং মানে অফার করবে আর কি, তাকে প্রস্তাব দেবে যে নাও নাও আমার টাকাটা নাও, এরকম আর কি। এটা হচ্ছে ফার্স্ট প্রথম ধাপ। তারপর হচ্ছে সেকেন্ড, বাই ডিপোজিটিং, মানে জমা দেওয়া আর কি, দ্য অ্যামাউন্ট অফ দ্য কোর্ট, মানে এটা হচ্ছে কোর্টের সামনে অবশ্যই, মানে কোর্টে অ্যামাউন্টটা, মানে যে মর্গেজের যে অ্যামাউন্টটা সে অ্যামাউন্টটা জমা দিবে। থার্ড হচ্ছে বাই স্যুট ফর রিডামশন, মানে রিডামশনের জন্য স্যুট করবে, ছাড়িয়ে নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা এগুলো একটু বিস্তারিত জানবো। পেমেন্ট অর টেন্ডার, এইটা কিভাবে করবে? Before redemption can be claimed, the mortgage money must have been paid or tendered, and the payment or tender must have been made at the proper time and place. Payment may be made on the mortgagee himself or his authorized agent. আচ্ছা, রিডামশনের পূর্বে, বিফোর রিডামশন মানে রিডামশনের পূর্বে অবশ্যই ক্লেম ক্যান বি, বিফোর রিডামশন ক্যান বি ক্লেইমড দ্য মর্গেজ মানি মাস্ট হ্যাভ বিন পেইড, মানে রিডামশন যে ক্লেম করবে তার পূর্বে অবশ্যই কি মর্গেজের যে মর্গেজ মানি সেটা অবশ্যই কি পরিশোধ করতে হবে, অথবা টেন্ডার করতে হবে, অফার করতে হবে। না, তা না হলে অবশ্যই রিডামশনের জন্য যাওয়া যাবে না, আগে টাকাটা পরিশোধ করতে হবে। প্রপার টাইম অ্যান্ড ডেট, টাইম অ্যান্ড প্লেস, মানে সঠিক সময় এবং সঠিক জায়গাতে কী করতে হবে, পরিশোধ করতে হবে। পেমেন্ট মে বি মেড অন দ্য মর্গেজি, মানে মর্গেজিকে পেমেন্ট করতে পারবে হিমসেলফ, মানে মর্গেজিকে আর কি, হিমসেলফ মানে তাকে, অথবা মর্গেজের যদি কোনো অথরাইজ এজেন্ট থাকে, যদি কাউকে বলা থাকে যে না আমাকে দরকার নেই, মর্গেজ বলছে যে আমাকে দরকার নেই, ওকে আমি একজনকে বললাম যে ওকে আর কি টাকাটা পরিশোধ করে দাও, তাকেও পরিশোধ করতে পারবে। আচ্ছা, এটা গেলো ফার্স্ট, ডিপোজিট মানে জমা। দ্য সেকেন্ড মোড, মানে প্রথম হচ্ছে টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা, তারপর হচ্ছে ডিপোজিট মানে জমা। যদি সেই টাকাটা যদি না দিতে পারে, বা কোনো কারণে যদি প্রবলেম হয় যে মর্গেজে নিতে চায় না, বা কোনো কারণে সে যদি দিতে না পারে, তাহলে কি হবে, ডিপোজিট সেকেন্ড যাবে। যা সেকেন্ড মোড অফ রিডিমিং মর্গেজি is by depositing the whole amount due in court when দ্য মর্গেজ মানি বিকামস ডিউ, মানে যখন মর্গেজ মানিটা ডিউ থাকে, যখন মর্গেজ মানিটা আর কি বাকি থাকে, সেই মর্গেজ মানিটা এই ইয়ার কাছে, মানে আদালতে সেই মর্গেজ মানিটা পেশ করা হবে, এটা আর কি জমা দেওয়া হবে, মর্গেজ মানিটা আদালতে জমা করা হবে আর কি। সুট থার্ড আর কি, থার্ড মানে সুট মানে মকদ্দমা। দিস ইজ দ্য থার্ড মোড অফ রিডিমিং দ্য মর্গেজ প্রপার্টি, মানে থার্ড মোড মানে তৃতীয় ধাপ হচ্ছে রিডিমিং, মানে ছাড়িয়ে নেওয়ার তৃতীয় ধাপ হচ্ছে এই সুট। অর্ডিনারিলি আ সুট ফর রিডামশন ইজ আ সুট টু ইনফোর্স দ্য রাইট অফ রিডিম, মানে সুট কেন ফাইল করবে, যাতে যে তার যে প্রপার্টিটা সে রিডিম করতে পারে মর্গেজি থেকে। সাধারণত আমরা সুট কখন করি, একদম শেষ পর্যায়ে গিয়ে সুট করি, কারণ আদালতের ঝামেলা কেউ আর কি তেমন একটা কোনো ধরনের আইনি ঝামেলায় সাধারণত কেউ আর কি যেতে চায় না, একদম শেষ স্টেজ যখন আর কি, মানে কোনো ধরনের উপায় থাকে না, একদম লাস্ট স্টেজে আর কি চলে, এটা আর কি এই জিনিসটা এখানে বুঝেছে। একদম শেষ পর্যায়ে যখন কোনোভাবেই তার এই মর্গেজ প্রপার্টিটা উদ্ধার করতে পারছে না, একদম শেষ পর্যায়ে গিয়ে আর কি সুটটা ফাইল করবে। আচ্ছা, মর্গেজর্স রাইট। আচ্ছা, এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই, মর্গেজর্স রাইট অন রিডামশন। আচ্ছা, মর্গেজর্স রাইটস অন রিডামশন, মর্গেজর্স কি রাইট রয়েছে রিডামশনের ক্ষেত্রে, মানে রিডামশন ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে মর্গেজরের কি রাইট রয়েছে, মানে কি তার অধিকার রয়েছে, কি জিনিস সে কি রিডাম করবে, ছাড়িয়ে নেবে, কি
মানে সে ছাড়িয়ে নেবে মর্গেজি থেকে। দ্য মর্গেজর্স রাইট অন রিডামশন আর ডেলিভারি অফ মর্গেজ ডিড অ্যান্ড ডকুমেন্টস অফ টাইটেল রিলেটিং টু মর্গেজ প্রপার্টি, মানে ডেলিভারি অফ যে মর্গেজ ডিডটা যে ট্রান্সফারের কাছে রয়েছে অথবা ডকুমেন্ট যে ডকুমেন্ট ট্রান্সফারের কাছে থাকে, এবং মর্গেজ যে প্রপার্টি যে মর্গেজ প্রপার্টিটা যদি মর্গেজ প্রপার্টি যদি দেওয়া হয়, মর্গেজ প্রপার্টিটা ট্রান্সফারের কাছে যে মর্গেজ প্রপার্টিটা থাকে, মানে সিম্পল মর্গেজের ক্ষেত্রে না, অন্যান্য মর্গেজের ক্ষেত্রে আমরা পড়েছি যে মর্গেজ প্রপার্টিটাও চলে যায় এই কন্ডিশনাল মর্গেজ এবং হচ্ছে কন্ডিশনাল মর্গেজ এবং ইংলিশ মর্গেজের ক্ষেত্রে আমরা দেখেছি উইথ ডেলিভারি অফ পজেশন। সেক্ষেত্রে এই পজেশনটা যেই মর্গেজ প্রপার্টি সেটাও কি পজেশনটাও কি সে নিয়ে নেবে আর কি। এখানে মর্গেজ প্রপার্টি বলতে পজেশনের কথা আর কি বুঝাইছে। আচ্ছা, টু দ্য মর্গেজ প্রপার্টি। আচ্ছা, মানে মর্গেজ প্রপার্টির যে ডকুমেন্ট যে ডিড রয়েছে সেই ডিড এবং ডকুমেন্ট সেগুলো আর কি নিয়ে নেবে। আচ্ছা সরি, সেকেন্ড ধাপে আর কি পজেশনের কথা বলা হয়েছে, যদি পজেশন দেওয়া হয় সে পজেশনটাও সে নিয়ে নেবে। আর থার্ড হচ্ছে রিকনভিয়েন্স অর অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট তো একটু আগে গত ভিডিওতে আমরা বলেছি, অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে প্রাপ্তি স্বীকার, মানে তার যে সমস্ত জিনিস সে প্রাপ্ত দরকার সে সমস্ত জিনিস যেগুলো দিয়েছে সেগুলো প্রাপ্ত করে নেবে। আর কনভিয়েন্স মানে হচ্ছে কোনো কিছু যখন ট্রান্সফার করে অ্যাবসোলিউটলি কোনো কিছু ট্রান্সফার করা, মানে এই ট্রান্সফার প্রপার্টির ক্ষেত্রে কনভিয়েন্স মানে হচ্ছে কোনো কিছু অ্যাবসোলিউটলি ট্রান্সফার করে দেওয়া, আর রিকনভিয়েন্স মানে যে জিনিসটা ট্রান্সফার করছে সেটাকে আবার পুনরায় ফিরিয়ে নেওয়া। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে রাইটস অফ ফরক্লোজার অর সেল। এটা হচ্ছে মর্গেজের রাইট। এখন আমাদের প্রথমে বুঝতে হবে ফরক্লোজার মানে কি। আমরা সেকশন 60-তে পড়লাম যে রাইট টু রিডিম, মানে এই রিডিম যে জিনিসটা মানে ছেড়ে দেওয়ার অধিকার, এই অধিকারটা কার রয়েছে? মর্গেজের রয়েছে। এখন সেটারই বিপরীত হচ্ছে রাইট টু ফরক্লোজার অর সেল। এই রাইট টু ফরক্লোজার এটার অধিকার হচ্ছে কি মর্গেজের অধিকার। ফরক্লোজার মানে হচ্ছে কি আটকে রাখা, রিডিম মানে হচ্ছে ছেড়ে দেওয়া ছাড়িয়ে নেওয়া, আর হচ্ছে ফরক্লোজার মানে হচ্ছে আটকে রাখা। এই আটকে রাখার অধিকার কার? আটকে রাখার অধিকার হচ্ছে কি মর্গেজির, অথবা অর সেল অথবা বিক্রি করার অধিকার। এই জিনিসটা হচ্ছে সেকশন 67 এখানে বলা হয়েছে। সেকশন 67-এ বলা হয়েছে যে ইন দ্য অ্যাবসেন্স অফ আ কন্ট্রাক্ট টু দ্য কন্ট্রারি দ্য মর্গেজি হ্যাজ অ্যাট any time after the mortgage money has become due to him and before a decree has been made for the redemption of the mortgage property or the mortgage money has been paid or deposit as therein provided a right to obtain from the court a decree that the mortgagor shall be absolutely debarred মানে হচ্ছে বাধা দেওয়া of his right to redeem the property or decree that the property be sold. আচ্ছা ওকে, তাহলে এখানে এই জিনিসটাই বলা হয়েছে যেটা আমরা সেকশন 60-তে যে আমরা পড়েছি যে মর্গেজর এই কাজগুলো করবে। প্রথমে হচ্ছে মর্গেজর সর্বপ্রথম যে পেমেন্ট অর টেন্ডার করবে, তারপরে হচ্ছে ডিপোজিট, তারপর লাস্ট স্টেজে স্যুট করবে। এই সমস্ত জিনিস যদি মর্গেজর না করে থাকে, ফলে যদি এই সমস্ত জিনিস না করে থাকে, শেষ পর্যন্ত স্যুট না করে থাকে, তাহলে তো আদালত তো আর রাইট টু রিডেমশন মানে রিডেমশনের জন্য কি কোনো ধরনের ডিক্রিও পাস করবে না। কারণ ডিক্রিও পাস করে নাই, ডিক্রিও পাস করা হয়নি, মর্গেজর কোনো কিছু করে নাই, সে তার মতো চুপচাপ বসে আছে, একদম সিলিন্ডার করে বসে আছে, সে কিছুই করে না। তখন মর্গেজি কি করবে? সে আদালতে গিয়ে ফরক্লোজারের জন্য মামলা করবে যে তার যে প্রপার্টিটা সে তো এতদিন তার বসে থাকবে না, কবে টাকা দেবে, টাকার সময় পার হয়ে গেছে, সে এখনো এই টাকা তোর খবর নাই। এখন এই মর্গেজি তো আর বসে থাকবে না, তার তো টাকাটা উদ্ধার করে নেবে। সে এখন আদালতে গিয়ে ফরক্লোজার করার জন্য সে ডেবারেট বা বাধা দিবে, যাতে আদালতে গিয়ে মর্গেজর যাতে করে কোনো ধরনের মানে রাইট টু রিডামশনের জন্য যাতে করে আদালতে না যেতে
পারে, সেই জন্য মানে ডিক্রিটা নিচের কাছে নিয়ে আসবে ফরক্লোজার অথবা সেলের জন্য সে আদালতের কাছে যাবে, যাতে করে যে প্রপার্টিটা ফরক্লোজ করতে পারে, আটকে রাখতে পারে এবং সেল করতে পারে। এই জন্য সে আদালতের থেকে কি নিজের পক্ষে একটা ডিক্রি নিয়ে নেবে, মর্গেজি নিজের পক্ষে কি একটা ডিক্রি নিয়ে নেবে। এই জিনিসটা এখানে মূলত এখানে বলা হয়েছে যে যখন মর্গেজর ফেল করবে তখন মর্গেজি কি করবে, তার যে মর্গেজর যে রিডেম করার যেই রাইটটা রয়েছে সেই রাইটটাকেই কি যাতে সে রাইটটা যাতে সে এক্সারসাইজ করতে না পারে, সে আদালতে গিয়ে তার বিপরীতে ফরক্লোজের জন্য কি করবে, একটা রাইট নিজের কাছে নিয়ে আসবে মর্গেজি। এবং ফরক্লোজ এবং কি সেল করার অধিকার। অবশ্যই আটকে তো আর সারা জীবন অবশ্যই আটকে রাখবে না, সেটা তো অবশ্যই কি বিক্রি করবে, তার টাকা যদি দরকার হয় সে অবশ্যই কি বিক্রি করবে। তাই যখন তার মন চাইবে তখন সে বিক্রি করবে। এই জন্য কি করবে, একটা সেল করারও কি একটা অধিকার নিয়ে আসবে আদালত থেকে, একটা ডিক্রি পাস করাবে। আচ্ছা, মানে বলা হয়েছে a suit to obtain a decree that a mortgagor shall be absolutely debarred of his right to redeem the mortgage property is called a suit for foreclosure। এই জিনিসটাই যে মর্গেজরকে সম্পূর্ণভাবে আটকে দেওয়া, যে সে রিডিম করার জন্য ওকে মর্গেজরকে আটকে দেওয়ার জন্য যে স্যুটটা ফাইল করা হয় মর্গেজরকে রিডিম করার জন্য। মানে প্রশ্ন আসতে পারে যে রাইট ফরক্লোজার, রাইট অফ ফরক্লোজার কাকে বলে বা স্যুট অফ ফরক্লোজার কাকে বলে। যদি স্যুট অফ ফরক্লোজার বলে তাহলে এটাই আমরা বলবো যে মর্গেজরকে রিডিম করার জন্য আটকে দেওয়া, মর্গেজরকে রিডিম করার জন্য আটকে দেওয়ার জন্য মর্গেজর যাতে রাইট অফ রিডামশন এই কেসটা ফাইল করতে না পারে, এই জন্য তাকে আটকানোর জন্য, তাকে ডেবারেট মানে আটকানোর জন্য যে স্যুটটা ফাইল করা হয় সেই স্যুটটা হচ্ছে রাইট অফ ফরক্লোজার। অর্থাৎ ফরক্লোজার হচ্ছে কি রিডিমের বিপরীত, রিডিম মানে ছেড়ে দাও, ফরক্লোজার মানে আটকে রাখা। অর্থাৎ ফরক্লোজার হচ্ছে রিডিম করতে বাধা দেওয়া, রিডিম করতে বাধা দেওয়াটাই হচ্ছে কি ফরক্লোজার। আচ্ছা, তারপরে আমরা পড়বো আচ্ছা, নাথিং ইন দিস সেকশন শিল বি ডিমড। এই সেকশনে যে সেকশনে এই কথাগুলো আর কি মনে করা হবে না, এটা আর কি এক্সেপশন আর কি। এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, তাও এটা আর কি আমাদের জেনে রাখতে হবে। এতে বলা হয়েছে টু অথরাইজ এনি মর্গেজ আদার দ্যান মর্গেজি বাই কন্ডিশনাল সেল অর a mortgagee under an anomalous mortgage by the terms of which he is entitled to foreclose to institute a suit for foreclosure or an usufructuary mortgage as such, and or a mortgagee by conditional sale as such to institute a suit for sale. সুট ফর সেল। আচ্ছা, এখানে এই আমরা যেই সেকশন 60-তে যে মর্গেজ আমরা পড়েছি, এই সেকশন 58-এ সেই মর্গেজ সম্পর্কে এখানে বলা হয়েছে কোন কোন মর্গেজ সেল করা যাবে, কোন কোন মর্গেজ ফরক্লোজ করা যাবে, আর কোন কোন মর্গেজ সেল বা ফরক্লোজ এই দুটোর একটাও করা যাবে না। এই জিনিসটা সেখানে প্রথমত যদি আমরা বলি যে সিম্পল মর্গেজ শুধুমাত্র সেল করা যাবে, এটা ফোরক্লোজ করা যাবে না। কন্ডিশনাল মর্গেজ শুধুমাত্র ফোরক্লোজ করা যাবে, এটা সেল করা যাবে না। পরে হচ্ছে ইউসিফ্রাকচারি মর্গেজ, এটা সেল অথবা ফোরক্লোজ কিছুই করা যাবে না। ইংলিশ মর্গেজ, এটা শুধুমাত্র সেল করা যাবে, ফোরক্লোজ করা যাবে না। আর মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, এটা শুধুমাত্র সেল করা যাবে, এটা ফোরক্লোজ করা যাবে না। আর অ্যানোমালাস মর্গেজ, এই মর্গেজটা একটু অদ্ভুত মর্গেজ, সেটা আমরা আগেই বলেছিলাম যে মর্গেজটা আসলে কী ধরনের মর্গেজ, এটা আর কি কোনো ফিক্স না, এটা যে কোনো ধরনের মর্গেজ হতে পারে আর কি, যে কোনো দুইটা মর্গেজ একসাথে মিলে আর কি, যেহেতু অ্যানোমালাস মর্গেজ হয় তাই ডিডে যেই মর্গেজটা মেনশন করা থাকবে সেটা আর কি এখানে অ্যাপ্লাই করা হবে, এই জিনিসটা আর কি। আচ্ছা, আর বি নাম্বার, আচ্ছা এই নাম্বার কমপ্লিট হয়ে গেলে বি নাম্বার বলছে টু অথরাইজ আ মর্গেজর who holds the mortgagee's right as his trustee or a legal representative who may sue for a sale of the property to institute a suit for foreclosure. আচ্ছা, এখানে এই জিনিসটা বলেছে, এখানে মর্গেজরকে প্রহিবিট করা হয়েছে যে সে যদি মর্গেজের যে প্রপার্টি সেটা যদি সে ট্রাস্টি হিসাবে থাকে অথবা সে যদি লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকে বা
এই মানে মর্গেজর যদি থাকে ট্রাস্টি হিসেবে বা লিগাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে মর্গেজর যেহেতু থাকে, তাহলে তার একটা রাইট তো অবশ্যই থাকে মর্গেজের প্রপার্টিতে, মর্গেজর হওয়া সত্ত্বেও রাইট থাকে। সে এই ক্ষেত্রে আর কি এই বি নাম্বার যে সাবসেকশন, এখানে আর কি এই মর্গেজরকে প্রহিবিট করা হয়েছে। সেক্ষেত্রে মর্গেজর যে ফোরক্লোজারের যে রাইটটা মর্গেজে রয়েছে, সেই ফোরক্লোজারের রাইটটা সে আর কি মানে ফোরক্লোজারের রাইটটা সে আর কি কোনো ধরনের বাধাগ্রস্ত করতে পারবে না। মর্গেজর ঠিকই ফোরক্লোজার করতে পারবে, স্যুট ফাইল করতে পারবে মর্গেজও, এই মর্গেজি স্যুট ফাইল করতে পারবে ফোরক্লোজারের জন্য। মর্গেজরকে এখানে প্রহিবিট করা হয়েছে, তাকে বাধা প্রদান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, সি নাম্বার হচ্ছে টু অথরাইজ দ্য মর্গেজি অফ রেলওয়ে, ক্যানেল মানে হচ্ছে খাল, অর আদার ওয়ার্ক ইন দ্য মেনটেন্যান্স অফ হুইচ দ্য পাবলিক আর ইন্টারেস্টেড টু ইনস্টিটিউট আ স্যুট ফর ফোরক্লোজার অর সেল। এখানে মূলত মর্গেজিকে প্রহিবিট করা হয়েছে। কোনো যদি কোনো মর্গেজিকে কোনো প্রপার্টি দেয়, কিন্তু প্রপার্টির মাঝে যদি কোনো পাবলিক প্রপার্টি যদি চলে আসে, সেক্ষেত্রে মর্গেজি সেই প্রপার্টিকে ফোরক্লোজ করতে পারবে না বা সেলও করতে পারবে না। ফোরক্লোজ বা সেল কোনো কিছু করতে পারবে না। সেক্ষেত্রে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, এখানে মর্গেজি শুধু একটা কাজই করতে পারবে, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মানে কে রিসিভ করতে পারবে, যে রিসিভ করতে পারবে তাকে অ্যাপয়েন্ট দিবে, তাকে অনুমতি দিবে যে আমার প্রপার্টিটা তুমি নিতে পারো, এতটুকু আর কি। আচ্ছা, ডিতে বলা হয়েছে যে টু অথরাইজ আ পারসন ইন্টারেস্টেড ইন পার্ট অনলি অফ মর্গেজ মানি টু ইনস্টিটিউট আ স্যুট রিলেটিং অনলি টু আ corresponding part of the mortgaged property unless the mortgages have with the consent of a mortgagor served their interests under the mortgage। আচ্ছা, এখানে এই ডিতে এই জিনিসটা বলা হয়েছে যে যখন কোনো একটা প্রপার্টির মর্গেজি এক বা একাধিক মানে একের থেকে বেশি হয়ে যায়, একাধিক মর্গেজি হয়ে যায়, তো তখন যদি মর্গেজিরা তারা যদি আলাদা হয়ে যায়, তখন সেই মর্গেজরের বিরুদ্ধে যদি কোনো স্যুট ফাইল করে, তাহলে যদি 5 জন মর্গেজ হয় তাহলে 5টা স্যুট হয়ে যায়, 10 জন হলে 10টা স্যুট হয়, অনেক বেশি স্যুট হয়ে যায়। যাতে করে যেন স্যুট অনেক বেশি না হয়, সেক্ষেত্রে এই প্রভিশনটা দেওয়া হয়েছে যে যদি যখন মর্গেজে অনেক বেশি হয়ে যাবে, তখন একজন বা দুইজন যদি মর্গেজে যদি স্যুট ফাইল করতে চায়, তাহলে মর্গেজরের অনুমতি নিয়ে তখন স্যুট ফাইল করতে হবে। মর্গেজর যদি কনসেন্ট দেয় যে না স্যুট ফাইল করতে পারবে, তখনই কি শুধুমাত্র স্যুট ফাইল করা যাবে, কনসেন্ট অফ মর্গেজর। এটা আমরা এই জিনিসটা আর কি সাবসেকশন ডিতে বলা হয়েছে যে অনেক মর্গেজে যদি অনেক বেশি হয়, তাহলে শুধুমাত্র যে যার সমস্যা হচ্ছে সে শুধুমাত্র স্যুট ফাইল করতে পারবে না, সবাইকে একসাথে মূলত স্যুটটা ফাইল করতে হবে আর কি। একজন শুধুমাত্র যার সমস্যা হচ্ছে, ইন্টারেস্ট যার বেশি দরকার, মানে যার ইন্টারেস্টটা অনেক দ্রুত প্রয়োজন, শুধুমাত্র সেই স্যুট ফাইল করলে এটা চলবে না। যদি ফাইল করতে হয় তাহলে মর্গেজর যিনি তার কনসেন্ট নিতে হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি এর আন্ডারেই এই সাবসেকশন ডি এর আন্ডারে, যে এ তার কিছু প্রপার্টি মানে জমি আর কি বি এর কাছে বন্ধক দেয়। বি এর 5 জন ছেলে রয়েছে, বি মারা যায়, তার 5 জন ছেলে এখন থাকে। 5 জন ছেলের মধ্যে একজন 5 ভাগের 1 অংশ, যে এই মর্গেজ যে প্রপার্টি তার 5 ভাগের 1 অংশ, যেহেতু 5 জন তাই একজন কি 5 ভাগের 1 অংশই পাবে, অংশ বিক্রি করে তার টাকার জন্য মামলা করলো। এখন 5 ভাগের 1 অংশ বিক্রি করলো এবং তার টাকার জন্য কি করলো, মামলা করলো। কারণ এই মামলা অগ্রাহ্য, অযোগ্য এবং অচল হবে। কারণ কি, কারণ এখানে যেই এর কাছে যে প্রপার্টি মানে যে প্রপার্টিটা বির কাছে বন্ধক রেখেছে, বন্ধকটা কি শুধু বি কাছে রাখছে এবং সম্পূর্ণ প্রপার্টি একটা প্রপার্টি হিসেবে কি তার কাছে বন্ধক রাখা হয়েছে। এখন যদি প্রপার্টির কিছু অংশ যদি কেউ বিক্রি করতে চায়, তাহলে বিক্রি করতে পারবে না, বিক্রি করলে পুরোটাই বিক্রি করতে হবে। কারণ এটা কি একটা আনডিভাইডেড একক, বা একটা আনডিভাইডেড মানে একক মানে ইন্ডিভিজুয়াল, এবং আনডিভাইডেড মানে অবিভাজ্য একটা কি প্রপার্টি। তাই এটা যদি বিক্রি করতে হয়, পুরোটা একসাথেই বিক্রি করতে হবে, আলাদা আলাদাভাবে কি বিক্রি করা যাবে না। এই জিনিসটা যাতে করে অনেক স্যুট যাতে করে তৈরি না হয়, এই জন্য আর কি বিষয়টা এটা বলা হয়েছে যে যদি বিক্রি করতে হয় পুরোটা একসাথে বিক্রি করতে হবে, আলাদা আলাদা অর্ধেক অল্প অল্প করে বিক্রি করা যাবে না। আচ্ছা,
আচ্ছা, এখন আমরা পড়ব পারসনস হু মে সু ফর রিডামশন। এটা সেকশন 91 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-তে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে বিসাইডস দ্য মর্গেজ অর এনি অফ দ্য ফলোয়িং পারসন মে রিডিম অর ইনস্টিটিউট সুট ফর রিডামশন অফ দ্য মর্গেজ প্রপার্টি নেমলি, মানে এর নিচে আর কি কিছু মানুষের কথা বলা হয়েছে, কিছু ব্যক্তির কথা বলা হয়েছে যারা আর কি রিডামশনের জন্য যারা আর কি ক্লেম করতে পারবে। এনি অফ দ্য ফলোয়িং পারসনস মে রিডিম, মানে এই ফলোয়িং পারসনরা রিডিম করতে পারবে, মানে ছাড়িয়ে নেওয়ার জন্য আর কি স্যুট ফাইল করতে পারবে। আচ্ছা, এ নাম্বার বলা হচ্ছে এনি পারসন হু হ্যাজ এনি ইন্টারেস্ট ইন অর চার্জ আপন দ্য প্রপার্টি মর্গেজড or in or upon the right to redeem the same, মানে এমন কোনো পার্সন যে পার্সন এই প্রপার্টির উপরে, যে মর্গেজ প্রপার্টির উপরে কোনো ধরনের ইন্টারেস্ট রয়েছে, চার্জ রয়েছে, সেক্ষেত্রে সেই পার্সন কী করতে পারে, রিডেমশনের জন্য ক্লেম করতে পারবে। পরে বি নাম্বার বলছে এনি সিউরিটি ফর পেমেন্ট অফ দ্য মর্গেজ ডেপ্ট, এনি পেমেন্ট অফ দ্য মর্গেজ ডেপ্ট অ্যান্ড অর এনি পার্ট দেয়ার অফ, মানে এখানে বলেছে যে আমরা যখন কোনো একটা মর্গেজ নেই, কোনো একটা প্রপার্টি যখন আমরা মর্গেজ দিই, পাশাপাশি আমরা সিউরিটি হিসাবেও কাউকে রাখি। যদি আমি না দিতে পারি, যেমন যেমন আমি যদি না দিতে পারি, তাহলে আমার পক্ষ থেকে আমার বন্ধু বা আমার বান্ধবী বা আমার বন্ধু বা অন্য কেউ সেটা, বা আমার কোনো চাচা ভাতিজা কেউ টাকা দিয়ে দেবে, মানে সিউরিটি হিসাবে কাউকে রাখলাম। এমন কোনো ব্যক্তি, সে যাকে সিউরিটি রাখা হয়েছে, সে যদি পেমেন্ট করে দেয় টাকাটা, অথবা কোনো পার্ট যদি পেমেন্ট করে, তাহলে সেও কি রিডামশনের জন্য ক্লেম করতে পারবে। Any creditor or mortgagor who has in C number, any creditor of the mortgagor who has in suit for the administration of his estate obtained a decree for sale of mortgage property, মানে এখানে এটা বলেছে যে ক্রেডিটর, যিনি আর কি যে ঋণদাতা, তিনি যখন মর্গেজ প্রপার্টিটা মানে সেল করার জন্য আদালতের কাছে ডিক্রি চাওয়ার জন্য আদালতের কাছে যখন স্যুট ফাইল করছে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন, মানে এখানে আর কি আদালতের কথা বলে অ্যাডমিনিস্ট্রেশন, মানে কোনো প্রশাসনিক কোনো কাজে যদি ডিক্রি চায় যে প্রপার্টিটা সেল করবে, প্রশাসনের কাছে যখন ডিক্রিটা দেওয়া হয়, ডিগ্রিটা চাওয়ার বিষয়ে বলা হয়। যেমন এটা হইতে পারে যে এই ডিস্ট্রিক্ট কমিশনার তার কাছে আর কি গেল যে তার প্রপার্টিটা সমাধান করে দেয়, আমার প্রপার্টিটা, এই প্রপার্টিটা আমি ক্রেডিটর, এই মর্গেজ প্রপার্টিটা এটা একটা সমাধান করে দেন। সেক্ষেত্রে এই ডিগ্রি হওয়ার আগে আর কি ডিগ্রি যতক্ষণ না পর্যন্ত ডিগ্রি হচ্ছে, তার আগে আর কি গিয়ে রিডামশনের জন্য ক্লেম করতে পারবে আর কি। এই জিনিসটা আরও যে একটা উদাহরণ দেওয়া আছে, মূলত এই জিনিসটা বলা হয়েছে যে কারা আর কি রিডামশন করতে পারবে, যাদের আর কি প্রপার্টিতে যাদের স্বার্থ রয়েছে, যাদের ইন্টারেস্ট রয়েছে, তারাই। একদম সিম্পল বিষয়টা হচ্ছে যে মর্গেজ প্রপার্টিতে যাদের ইন্টারেস্ট রয়েছে, মর্গেজর প্লাস মর্গেজের আশেপাশে যারা রয়েছে আর কি, যারা এই টাকা যখন গ্রহণ করবে, মানে মর্গেজর তো টাকা নেয় মর্গেজি থেকে, টাকা নেওয়ার সাথে মর্গেজরের সাথে আরও যারা জড়িত, যারা ওই মর্গেজ প্রপার্টিতে ইন্টারেস্ট রয়েছে, তারা সবাই কি করতে পারবে, রিডামশনের জন্য ক্লেম করতে পারবে। আচ্ছা, এরপর আমরা 92-তে চলে যাব। 92-তে আমাদের বলা হয়েছে সাবরোগেশন। 92-তে বলা হচ্ছে সাবরোগেশন মানে হচ্ছে শর্ত কায়েম। সাবরোগেশন মানে হচ্ছে শর্ত কায়েম, আর ইংলিশে যদি আমরা বলি তাহলে রিপ্লেসমেন্ট। মানে এখানে এই জিনিসটা এখানে বলা হয়েছে যে সেকশন 91-এ আমরা যেটা দেখলাম যে কারা রিডামশনের জন্য ক্লেম করতে পারবে, এখানে এই জিনিসটা এখানে বলা হয়েছে 92-তে, সেকশন 92-তে। যেমন একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই, অনেক পেঁচানো কথা বলা আছে। যেমন সাপোজ বীর কাছ থেকে টাকা নিয়েছে, এবং এর যে প্রপার্টি বীর কাছে বন্ধক রাখছে, মানে মর্গেজ রাখছে। এখন এ হচ্ছে মর্গেজর, বি হচ্ছে মর্গেজি। সিম্পল, এটা তো আমরা আশা করি বুঝতে পারছি। এখন কি করলো, এখনো পর্যন্ত কি যেই মর্গেজ যেই অ্যামাউন্টটা, সেই মর্গেজ অ্যামাউন্টটা এখনো কি এই মর্গেজিকে এখনো ট্রান্সফার করেনি, এখনো দেয়নি। এখন সি নামক একজন ব্যক্তি, সে কি করলো, সে এখন
এর যেই টাকাটা সে বির থেকে নিয়েছিল, যার ফলে সে মর্গেজ দিয়েছিল, এখন সি সেই টাকাটা বিকে পরিশোধ করে দিয়েছে, বি যে মর্গেজি তাকে পরিশোধ করে দিয়েছে। এখন বি কি সি কি হয়ে গেল, সাবসিকুয়েন্ট মর্গেজি হয়ে গেল, সাবসিকুয়েন্ট মর্গেজি, পরবর্তী যে মর্গেজি। এখন বিষয়টা হচ্ছে সি সি যেহেতু কি হয়েছে, সে টাকাটা পরিশোধ করে দিয়েছে, তাই তার যে বি যে মর্গেজি তার কাজ শেষ, সে চলে গেছে। এখন বি এর স্থানে কি এখন সি এখন বসেছে, বি এর স্থানে এখন সি বসেছে। এখন যেই বেনিফিটটা, যেই ইন্টারেস্টটা বি ভোগ করতো এতদিন, যে ইন্টারেস্টটা বি ভোগ করার কথা ছিল এর প্রপার্টি থেকে, সেই 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 ইন্টারেস্টটাকে এখন কে ভোগ করবে, সি ভোগ করবে। অর্থাৎ এখন সি হয়ে গেছে কি নতুন নতুন যে মর্গেজি হয়ে গেছে, নিউ মর্গেজি হয়ে গেছে। এখন এই জিনিসটাই সাবজেকশন বলছে, রিপ্লেসমেন্ট। এখানে একজন মর্গেজে আরেকজন মর্গেজিকে রিপ্লেস করবে, এটাই আর কি। মর্গেজরের যেই ডেপ্থ রয়েছে বা যে লোন বা যেই পিকুনারি লাইবিলিটি, সেই লাইবিলিটিটা ক্লিয়ার করে নতুন একজন মর্গেজির সাথে ক্লিয়ার করে, একজন মর্গেজিকে ক্লিয়ার করে নতুন একজন মর্গেজি আর কি তার জায়গাটা নিয়ে নেবে, এটাই আর কি। এই টোটাল আমাদের মর্গেজটা শেষ হয়েছে। এখন আমরা পড়বো। আচ্ছা, চার্জ হচ্ছে সেকশন 100। আমরা সেকশন 100 আমরা চার্জ সম্পর্কে জানবো। চার্জ সেটা ইমুভেবল অথবা মুভেবল যে কোনো প্রপার্টির ক্ষেত্রেই হতে পারে। চার্জ অর্থ হচ্ছে কোনো কিছুর দাম দেওয়া বা মূল্য অথবা আদেশ অথবা অভিযোগ, নালিশ বা জিম্মা, অনেক কিছু হতে পারে। তবে এক্ষেত্রে চার্জ মানে হচ্ছে মূল্যকে বোঝাবে আর কি, ট্রান্সফার প্রপার্টির ক্ষেত্রে, অথবা চার্জ মানে চার্জই বোঝাবে, এটাই আর কি। আচ্ছা, চার্জ মানে হচ্ছে চার্জ ইজ অ্যান ইন্টারেস্ট অর রাইট হুইচ ইজ ক্রিয়েটেড ওভার অ্যান অ্যাসেট অর প্রপার্টি। চার্জ হচ্ছে একটি ইন্টারেস্ট, একটি স্বার্থ, অর রাইট অথবা একটি অধিকার, হুইচ ইজ ক্রিয়েটেড যেটা আর কি তৈরি হয়, ওভার অ্যান অ্যাসেট মানে হচ্ছে সম্পদ অথবা অর প্রপার্টি, অথবা একটি প্রপার্টি মানে একটা সম্পদ অথবা কোনো সম্পত্তির উপরে যেই রাইট অথবা যে স্বার্থ মানে যে অধিকার অথবা যে স্বার্থটা তৈরি হয় কোনো সম্পদ বা সম্পত্তির উপরে, সেই স্বার্থ বা সেই অধিকার যেটা তৈরি হয়েছে সম্পদ বা সম্পত্তির উপরে, সেই স্বার্থ বা সেই অধিকারকে বলা হয় কি, চার্জ। আচ্ছা, ইট ক্যান বি আইদার অন ইমুভেবল প্রপার্টি, এটা ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রেও হতে পারে, লাইক ল্যান্ড অর বিল্ডিং, অর অন মুভেবল প্রপার্টি লাইক কার, গোল্ড, এটা ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে হতে পারে, যেমন ল্যান্ড জমি, অর বিল্ডিং যে জমির উপরে যে বিল্ডিংটা তৈরি করে সেটা, অথবা মুভেবল প্রপার্টি যেমন কার, গোল্ড, এসব ক্ষেত্রে হতে পারে। যে কোনো মুভেবল ইমুভেবল দুই ক্ষেত্রে কি হবে, চার্জ হবে আর কি। আমরা মর্গেজের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, যে শুধুমাত্র ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে মর্গেজ হয়, কিন্তু মুভেবল প্রপার্টির ক্ষেত্রে কি, চার্জের ক্ষেত্রে কি মুভেবল ইমুভেবল দুই ক্ষেত্রে কি চার্জ হবে, দুইটা জিনিসের উপরে কি চার্জ ক্রিয়েট হয়। আচ্ছা, এভরি মর্গেজ ইজ অ্যান চার্জ বাট নট এভরি চার্জ ইজ আ মর্গেজ। প্রত্যেকটা মর্গেজই চার্জ, কিন্তু প্রত্যেকটা চার্জ মর্গেজ নয়। মানে প্রত্যেকটা চার্জকে কি বলতে পারে আমরা, মর্গেজ বলতে পারি। প্রত্যেকটা মর্গেজকে আমরা চার্জ বলতে পারি, কিন্তু প্রত্যেকটা চার্জকে আমরা মর্গেজ বলতে পারি না। এটা অনেকটা এরকম আর কি, রসায়নে বলছিলাম সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষার ক্ষারক নয়, এটা আর কি। এটা অনেকটা এরকম। আচ্ছা, আরেকবার বলতেছি যে এভরি মর্গেজ ইজ আ চার্জ, প্রত্যেকটা মর্গেজই হচ্ছে কি চার্জ, বাট নট এভরি চার্জ ইজ আ মর্গেজ, কিন্তু কোনো চার্জ কি কোনো মর্গেজ নয়। প্রত্যেকটা মর্গেজই চার্জ, কিন্তু কি কোনো চার্জ মর্গেজ নয়, কিন্তু প্রত্যেক চার্জ মর্গেজ নয়, প্রত্যেক চার্জ মর্গেজ নয়। আচ্ছা, এখন চার্জ দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যাক্ট অফ পার্টিস আর একটা হচ্ছে অপারেশন বাই ল। মানে পার্টিদের কর্মকাণ্ডের কারণে চার্জ হতে পারে, অথবা অপারেশন বাই ল এর মাধ্যমে কোর্টের মাধ্যমে চার্জটা ক্রিয়েট করতে পারে। আচ্ছা, দ্য চার্জ ক্রিয়েটেড বাই অ্যান অ্যাক্ট অফ পার্টিস, the parties themselves create a charge by entering into an agreement.
মানে পার্টিরা তাদের এগ্রিমেন্টের মাধ্যমে অর্থাৎ কন্ট্রাক্ট করে বা চুক্তি করে একটা চার্জ ক্রিয়েট করতে পারে নিজেদের মধ্যে। ইট উইল বি সাফিসিয়েন্ট টু ক্রিয়েট আ চার্জ ইফ ইট ক্যান বি সিন ফ্রম দ্য document that there is a clear intention to use the property as a security for the payment of the money without transferring any interest or right in the property। মানে একটু একটু করে বলি, ইট উইল বি সাফিসিয়েন্ট এটাই যথেষ্ট, ইট উইল বি সাফিসিয়েন্ট এটাই যথেষ্ট যে টু ক্রিয়েট মানে তৈরি করার জন্য, আর চার্জ মানে চার্জটা তৈরি হওয়ার ক্ষেত্রে এটাই যথেষ্ট যে ইফ ইট ক্যান বি সিন এটা দেখা যায়, যদি এটা দেখা যায় ফ্রম দ্য ডকুমেন্ট মানে ডকুমেন্টে যেখানে আর কি লেখালেখি হয়, যে ডকুমেন্ট বা যে আর কি ইয়ারটা থাকে আর কি, যে পৃষ্ঠা বা যেটার মধ্যে আর কি সব লেখা হয় সেই ডকুমেন্টের মধ্যে যদি ডকুমেন্টে আর কি দেখা যায় দ্যাট দেয়ার ইজ আ ক্লিয়ার ইন্টেনশন, মানে এখানে তাদের কি একদম ক্লিয়ার একটা ইন্টেনশন মানে একদম সরাসরি একটা উদ্দেশ্য থাকে টু ইউজ দ্য প্রপার্টি মানে প্রপার্টি ইউজ করার কি একটা উদ্দেশ্য থাকে, ডকুমেন্টের মধ্যে কি সব আর কি থাকে এই সব কিছু, যে সে প্রপার্টিটা ইউজ করবে এই উদ্দেশ্যেই কি সে কি করতেছে মানে এই উদ্দেশ্যে ডকুমেন্টটা তৈরি করছে। আচ্ছা, অ্যাজ আ সিকিউরিটি ফর দ্য পেমেন্ট অফ মানি, মানে মানিটা যে দিবে মানে টাকাটা যে দিবে তার সিকিউরিটি হিসেবে কি করছে একটা প্রপার্টি তাকে কি ইউজ করতে দিয়েছে এটা আর কি। without transferring any interest or right without transferring any interest or right in the property, without transferring any interest or right in the property মানে প্রপার্টি কোনো ধরনের ইন্টারেস্ট কি হচ্ছে ট্রান্সফার করেনি, উইদাউট মানে প্রপার্টি কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়াই কি হবে ইন্টারেস্ট অর রাইট মানে প্রপার্টির কোনো ধরনের কি ইন্টারেস্ট মানে স্বার্থ অথবা কি রাইট কি ট্রান্সফার করেনি তারপর কি হবে সে কোনো ধরনের মানে প্রপার্টির ইন্টারেস্ট মানে স্বার্থ অথবা অধিকার ট্রান্সফার না করলেও সেটার উপরে কি একটা চার্জ ক্রিয়েট হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে যে সিম্পল যদি একটা জিনিস বলি, যেমন এর একটা গাড়ি রয়েছে, সে রাস্তায় গাড়িটা রাখলো, বি নামক একজন ব্যক্তি সে গাড়িটা ধুলো, দেখলো সে কিছুই বললো না, তারপরে সে যখন পরিষ্কার করলো তখন বি এর কাছে বললো যে ভাই টাকা দেন, আমি পরিষ্কার করছি টাকা দেন। এখন কিন্তু এই ক্ষেত্রে এটা বলতে পারবো না যে কিন্তু সবই দেখছে, সে মুস্টেছে সবই দেখছে, সে কিছুই বলে নাই। এখন যখন টাকা চাইবে তখন কিন্তু এটা বলতে পারবো না যে তোমার কিসের টাকা, আমি তোমাকে বলছি যে আমার গাড়ি ধুয়ে দাও, কিন্তু না বললেও কি এখানে কি একটা এগ্রিমেন্ট কিন্তু হয়ে গেছে, কি এগ্রিমেন্ট হয়েছে ইমপ্লাইড এগ্রিমেন্ট হয়েছে, এক্সপ্রেসলি না হলে ইমপ্লাইড হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই তাকে কি চার্জ দিতে হবে। এখানে এটাই বলছে যে কোনো একটা প্রপার্টি যখন কারো কাছে রাখতে দেওয়া হবে সেই প্রপার্টির সে রাখবে, সে প্রপার্টিটা যদি সে রাখে বা প্রপার্টিটা যদি কোনো কারণে সে মানে সিকিউরিটির জন্য কোনো প্রপার্টি রাখতে দেয়, মানে আরেকটা জিনিস আর কি আমি যেটা বলছি এটার আরেকটা জিনিস, সেখানে সিকিউরিটি হিসেবে যদি কোনো প্রপার্টি রাখতে দেয় সেই প্রপার্টি খেয়াল রাখার জন্য কি তাকে সেখানে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, সেই শ্রমটা কি তাকে শ্রমের বিনিময়ে তাকে কিছু কি চার্জ দেওয়া লাগবে, তাকে টাকা পয়সা যা হোক সেটা দেওয়া লাগবে, এটা আর কি এখানে বলা হয়েছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, অ্যান ইনহেরিটেড আ প্রপার্টি ফ্রম হিজ গ্র্যান্ডমাদার, ইনহেরিটেড ফ্রম হিজ প্রপার্টি মানে ইনহেরিট হলো, সে উত্তরাধিকার সূত্রে পেলো একটি প্রপার্টি ফ্রম হিজ গ্র্যান্ডমাদার, তার দাদি থেকে একটি উত্তরাধিকার সূত্রে একটি প্রপার্টি পেলো, একটি সম্পত্তি পেলো। He receives a certain amount of rent from that property, সে প্রপার্টি থেকে কিছুটা অ্যামাউন্ট মানে কিছুটা মূল্য সে ভাড়া হিসেবে নিল। Now on his own violation he executed an agreement to pay a certain portion of rent to B। এখন তার নিজের একটা ভায়োলেশনে, নিজের কোনো কর্মকাণ্ডে মানে সে ভায়োলেশন করছে, সে কন্ট্রাক্টটা ব্রিচ করার কারণে সে কী করছে, সে এক্সিকিউট করছে একটা এগ্রিমেন্ট, সে একটা এগ্রিমেন্ট বির সাথে একটা এগ্রিমেন্ট করেছিল, একটা সার্টেন কিছু অংশ তাকে আর কি বিকে আর কি রেন্ট দেবে। ওকে, 1 মিনিট।
নাও অন হিজ ওন ভায়োলেশন, তার নিজের ক্ষতির কারণে হি এক্সিকিউট অ্যান এগ্রিমেন্ট টু পে আ সার্টেন পোর্শন অফ দ্য রেন্ট টু বি। অর্থাৎ এর নিজস্ব যেই ক্ষতি, সেই ক্ষতির কারণে সে বির সাথে একটা এগ্রিমেন্ট করে কিছু পোর্শনে রেন্ট দেওয়ার জন্য, এ বিকে কিছু পোর্শনে রেন্ট দেবে এই জন্য একটা তার সাথে একটা এগ্রিমেন্ট করেন। বি উইল হ্যাভ আ চার্জ ওভার দ্য সেইট প্রপার্টি, যে প্রপার্টিটা রেন্ট এ বিকে দিবে সেই প্রপার্টিটার উপরে একটা চার্জ বি এর ক্রিয়েট হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত এ তাকে রেন্টটা ক্লিয়ার করবে আর কি। ইন দ্য সেইট ট্রানজ্যাকশন, যে ট্রানজ্যাকশনটা আর কি বলা হয়েছে, এ ডাজ নট ওই এনি মানি, এ বিকে কোনো টাকা এখনো দেয়নি। টু বি নট ডাজ বি হ্যাভ এনি রাইট ওভার দ্য রেন্ট অ্যাকোয়ারিং ফ্রম দ্যাট প্রপার্টি, বিকে যেহেতু টাকা দেয় না, বি সেই প্রপার্টিটা অবশ্যই অ্যাকোয়ার করতে চাইবে, সেই প্রপার্টিটা নিতে চাইবে, কিন্তু রাইট ওভার মানে তার যতটুকু অধিকার ততটুকু নিতে হবে, আর বেশি সে নিতে পারবে না, বেশি সে পারবে না, এটা আর কি। নর ডাস মানে সে পারবে না আর কি বেশি, রাইট ওভার। বাট by entering into an agreement for payment of some amount to B, বাট যখন সে দুইজন একটা এগ্রিমেন্টের মধ্যে এসেছিল, তখন কিছু অ্যামাউন্ট আর কি এ বিকে আর কি পে করেছিল কিছু অ্যামাউন্ট। এ বাই হিজ ওন অ্যাক্ট, সে তার নিজের কাজের জন্য হ্যাজ ক্রিয়েটেড, ক্রিয়েট করেছে মানে তৈরি করেছে আর চার্জ ওভার দ্য প্রপার্টি, মানে যেহেতু কিছু টাকা পেমেন্ট করেছে, তাই তার নিজের কাজের জন্য সে একটা চার্জ ক্রিয়েট করেছে সেই প্রপার্টির উপরে, ওভার দ্য প্রপার্টি হুইচ ক্যান বি ডান ইনফোর্সেবল, যেটা আর কি পরবর্তীতে ইনফোর্স করতে পারবে বাই বি, যেটা বির জন্য আর কি ইনফোর্সেবল হবে। ইফ এ ফেলস অন হিজ পার্ট, এ যদি নিজের পার্টটা যদি ফেল করে, বাকি টাকা যদি পরিশোধ করতে না পারে, তাহলে এটা বি অবশ্যই সেই প্রপার্টিটা পেয়ে যাবে। অর্থাৎ পার্টিদের তাদের নিজস্ব কাজের মাধ্যমে চার্জ ক্রিয়েট হতে পারে। যেমন যদি আমরা ধরুন একটা ব্যাংকের কথা চিন্তা করি, একটা কোনো ব্যাংকে আমরা সোনা রাখতে দিলাম, স্বর্ণ রাখতে দিলাম বা রৌপ্য রাখতে দিলাম, সেক্ষেত্রে যে স্বর্ণ বা রৌপ্য তারা ব্যাংক যে রাখবে, তারা এই স্বর্ণ বা রৌপ্যর যে সর্বোচ্চ চেষ্টা করবে সিকিউরিটি দেওয়ার, যাতে করে যেন চুরি না হয়, এটা একদম সেফ থাকবে। যেহেতু তারা এই জিনিসটা রাখবে, তাদের পর্যবেক্ষণে রাখবে, তাই তাদের তো অবশ্যই সেটা রাখার জন্য তাদেরকে কিছু টাকা অবশ্যই তাদেরকে দিতে হবে, যে এইটার জন্য কিছু ফিস দিতে হবে, সেই জিনিসটাই হচ্ছে আর কি চার্জ। এটা আর কি এই জিনিসটা আর কি এখানে বলা হয়েছে, যদিও আর কি খুবই পেঁচানো উদাহরণটা, সরি আসলে খুব ভালোভাবে বোঝাতে পারিনি। আচ্ছা, আমরা এখন অপারেশন অফ ল চলে যাই। চার্জেস অ্যারাইজিং বাই অপারেশন অফ ল। A charge can also be created by the operation of law. চার্জ কি হতে পারে? অপারেশন অফ ল মানে আইনের মাধ্যমে, অর্থাৎ কোর্টের মাধ্যমেও কি হতে পারে, চার্জ ক্রিয়েট হতে পারে, চার্জ তৈরি হতে পারে। ইট মিনস দ্য চার্জ ইজ ক্রিয়েটেড উইদাউট দ্য উইল অর ইন্টেনশন অফ পার্টিস। তার মানে হচ্ছে যে চার্জ ক্রিয়েট হতে পারে উইদাউট দ্য উইল, বা উইল ছাড়া ক্রিয়েট হতে পারে, মানে কোনো ধরনের দলিল ছাড়া আর কি, অর ইন্টেনশন মানে উদ্দেশ্য ছাড়া, অফ পার্টিস মানে পার্টিদের উইল অথবা ইন্টেনশন ছাড়াও চার্জ ক্রিয়েট হতে পারে। বাট দ্য ল ইনফোর্সেস দ্যাম কমপ্লাই উইথ সার্টেন অব্লিগেশন, কিন্তু ল এখানে অবশ্যই কিছু অব্লিগেশন মানে কিছু নিয়ম কানুনগুলো দেখে, যে কিছু কন্ডিশন দেখে যে এইগুলো ফুলফিল করেছে কিনা। যদি এইসব কিছু কন্ডিশন থাকে, যে কন্ডিশন মানে কোনো এগ্রিমেন্টের ক্ষেত্রে বা চুক্তির ক্ষেত্রে যে সমস্ত কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল করা হয়, তবেই এখানে অপারেশন অফ ল এর মাধ্যমে সে চার্জ ক্রিয়েট হতে পারে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, যে বি মেড ফুল পেমেন্ট অফ পারচেজ মানি টু এ ইন অ্যাডভান্স, মানে ধরুন বিকে, যেমন বি এ, আচ্ছা আমরা এটা একদম সিম্পলিভাবে দেখি, যে এ বিকে 5 লক্ষ টাকা দিল,
বির কাছে যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটা সেটা কিনেছে 5 লক্ষ টাকা দিয়ে। বিকে 5 লক্ষ টাকা দিছে, ফলে এখন এ কি হচ্ছে, বিয়ের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের মালিক হয়ে গেছে। এখন কিন্তু বি কি করলো, বি সেই ফ্ল্যাটটাও তাকে দিচ্ছে না, তাকে পজিশনে দিচ্ছে না, এবং তাকে যে সে যে ওনার হয়েছে, মালিক হয়েছে, এখন তার যে ডিডটা রেজিস্ট্রেশন করালো সেই রেজিস্ট্রেশনও করে দিচ্ছে না। সেক্ষেত্রে এখন এ কী করলো, সে আদালতে গেল, সে আদালতে গিয়ে সে বললো যে আমি সমস্ত কন্ডিশন যা কিছু আছে সব ফুলফিল করছি, কিন্তু বিয়ে আমাকে ফ্ল্যাটও দিচ্ছে না, আমাকে আমার প্রপার্টির এই ডকুমেন্টে যে রেজিস্ট্রেশন, যে সেল ডিটে যে রেজিস্ট্রেশন সেটাও করে দিচ্ছে না। তখন আদালত কী করবে, আদালত বিকে বলবে যে সব কিছু ফ্ল্যাটও দিয়ে দিতে এবং রেজিস্ট্রেশন করে দিতে, কারণ যেহেতু সে টাকাটা কি ফুলফিল করে দিয়েছে। আচ্ছা, আমরা এখন দেখি মর্গেজ অ্যান্ড চার্জ, এদের মধ্যে যে পার্থক্য সে পার্থক্যটা একটু দেখি। দ্য মেইন পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন মর্গেজ অ্যান্ড চার্জ আর, 1 নম্বরে, মর্গেজ ইজ ট্রান্সফার অফ অ্যান ইন্টারেস্ট ইন স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি বাট চার্জ ইজ নট। মানে মর্গেজের ক্ষেত্রে কি হয়, ইন্টারেস্টটা ট্রান্সফার হয়, স্পেসিফিক ইমুভেবল প্রপার্টির একটা ইন্টারেস্ট ট্রান্সফার হয়, কিন্তু চার্জের ক্ষেত্রে কি সেটা ট্রান্সফার হয় না। 2 নম্বর, চার্জ মে বি ক্রিয়েটেড বাই অ্যাক্ট অফ পার্টিস অর অপারেশন বাই ল। এটা যেটা আমরা একটু বললাম যে চার্জ অপারেশন অফ অ্যাক্ট অফ পার্টিসের মাধ্যমে হয়, পার্টিদের নিজেদের কাজের মাধ্যমে হতে পারে, অথবা অপারেশন বাই ল আইনের মাধ্যমে হতে পারে। বাট মর্গেজ ক্যান বি ক্রিয়েটেড অনলি বাই অ্যাক্ট অফ পার্টিস, কিন্তু মর্গেজ শুধুমাত্র কি পার্টিদের কাজের মাধ্যমে কি হবে, তৈরি হবে, ক্রিয়েট হবে আর কি। The creation of a charge does not necessarily imply the existence of a debt. Existence মানে অস্তিত্ব আর কি। The creation of a charge does not necessarily imply the existence of a debt, while it is always so in case of mortgage. মানে এখানে এটাই বলছে যে দ্য ক্রিয়েশন অফ চার্জ, মানে চার্জটা তৈরি হওয়ার জন্য ডাজ নট নেসেসারিলি মানে প্রয়োজন নেই, ইমপ্লাই দ্য এক্সিস্টেন্স মানে অস্তিত্ব থাকার কোনো প্রয়োজন নেই, অফ আ ডেপ্থ মানে ঋণের অস্তিত্ব, চার্জের ক্ষেত্রে ঋণের অস্তিত্ব থাকার কি কোনো প্রয়োজন নেই চার্জ ক্রিয়েট হওয়ার ক্ষেত্রে, চার্জ তৈরি হওয়ার ক্ষেত্রে। হোয়াইল ইট ইজ অলওয়েজ সো দ্য কেস অফ মর্গেজ, কিন্তু মর্গেজের ক্ষেত্রে কি অবশ্যই একটা ডেপ্থ থাকতে হবে, কারণ আমরা মর্গেজের ক্ষেত্রে আমরা পড়ছি যে ডেপ্থ ক্লিয়ার করার জন্য কি কোনো কিছু মর্গেজ রাখা হয় ডেপ্থের সিকিউরিটি হিসাবে, কিন্তু চার্জের ক্ষেত্রে কি সেটা দরকার হয় না। চার্জ হচ্ছে কোনো একটা কিছু রাখতে দিবে, সেটা সিকিউরিটি মানে এটাকে দেখাশোনা করার জন্য, বা কোনো একটা কাজ করবে, সে কাজের শেষ করার পর, অর্থাৎ কোনো একটা কাজ করবে, সে কাজের পারিশ্রমিক হিসাবে কিছু একটা দিবে, এটাই আর কি চার্জ, একদম সিম্পল ক্ষেত্রে আর কি, সিম্পলি আর কি যদি আমরা বলি যে চার্জ কি, এক্ষেত্রে কি ডেপ্থ হওয়ার কি, ডেপ্থ বা ঋণ হওয়ার কি কোনো প্রয়োজন নেই, কোনো একটা কাজ করবে, কাজের পরিবর্তে তাকে পেমেন্টটা ক্লিয়ার করে দেবে। পরে হচ্ছে মর্গেজ ইজ গুড ফেথ, মর্গেজ ইজ গুড এগেনস্ট সাবসিকুয়েন্ট ট্রান্সফারি অ্যান্ড মে বি কনফার্ড এগেনস্ট বোনাফাইড পারচেজার। আচ্ছা, একটু করে পড়ি। মর্গেজ ইজ গুড, মর্গেজ হয় ভালো, এগেনস্ট সাবসিকুয়েন্ট ট্রান্সফারি যে সাবসিকুয়েন্ট মানে পরবর্তী যে ট্রান্সফারি থাকে তার জন্য ভালো হয়, এগেনস্ট তার জন্য, এগেনস্ট মানে ভালোর বিপরীত, মানে তার জন্য আর কি ভালো হয় না, এরকম আর কি বুঝাইছে। ইজ গুড, মর্গেজ ইজ গুড এগেনস্ট সাবসিকুয়েন্ট ট্রান্সফারি, সাবসিকুয়েন্ট ট্রান্সফারির ক্ষেত্রে কি তার ভালোর বিপরীতে আর কি হয় মর্গেজ, অ্যান্ড মে বি ইনফোর্সড এগেনস্ট, আচ্ছা, অ্যান্ড মে বি ইনফোর্সড এগেনস্ট বোনাফাইড পারচেজার, এবং বোনাফাইড যে পারচেজার থাকে, যে আর কি সরল বিশ্বাসে আর কি কিনে থাকে, তার এগেনস্টে আর কি কাজ করে আর কি মর্গেজ। ফর ভ্যালু উইথ অর উইদাউট নোটিস, মানে ভ্যালুটা আর কি ভ্যালু থাকে উইথ অর উইদাউট, মানে নোটিস দিয়েও হতে পারে, নোটিস ছাড়াও হতে পারে মর্গেজের ক্ষেত্রে। While a charge is good only against subsequent transferee with notice, কিন্তু চার্জের ক্ষেত্রে যে সাবসিকুয়েন্ট ট্রান্সফারি থাকে তার এগেনস্টেই শুধুমাত্র কি হয়, ভালো হয় চার্জটা আর কি ভালোভাবে হয় আর কি।
অর্থাৎ মর্গেজের ক্ষেত্রে যে থাকে, বোনাফাইড পারচেজার থাকে এবং সাবসিকুয়েন্ট ট্রান্সফারই থাকে, তাদের দুইজনের এগেনস্টে আর কি মর্গেজটা হয়, মানে মর্গেজটা আর কি ভালো ভালো হয় তাদের এগেনস্টে, মানে তাদের জন্য আর কি জিনিসটা খারাপ হয় আর কি, গুড এগেনস্ট মানে গুডের ভালোর বিপরীত, মানে খারাপ হয়, এটাই আর কি। নোটিশ হতে পারে উইথ নোটিশ অথবা উইদাউট নোটিশ। কিন্তু চার্জের ক্ষেত্রে যে সাবসিকুয়েন্ট ট্রান্সফারই থাকে, তার ক্ষেত্রেই শুধুমাত্র কি এই গুড অনলি এগেনস্ট, মানে তারই বিপরীতে, ভালোর বিপরীতে তার আর কি যেই চার্জটা থাকে সেই চার্জটা হয় উইথ নোটিশ দেওয়ার মাধ্যমে আর কি। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি যে এর একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের উপরে বির একটি চার্জ রয়েছে, কোনো কারণে চার্জ রয়েছে বির। এখন যদি সেই প্রপার্টিটা যদি সি কিনতে যায়, এখন বি হচ্ছে প্রথম ট্রান্সফারি, প্রিন্সিপাল যে ট্রান্সফারি সে, আর সি হচ্ছে সাবসিকুয়েন্ট ট্রান্সফারি। সি সি কীভাবে সাবসিকুয়েন্ট ট্রান্সফারই হয়, সি যদি এর প্রপার্টিটা কিনতে যায় তাহলে কি তাকে অবশ্যই সেই প্রপার্টির উপরে কি একটা প্রপার্টি কেনার জন্য একটা নোটিশ প্রদান করতে হবে, নোটিশ দিয়ে তারপর সেই প্রপার্টিটা কিনতে হবে। নোটিশ দিয়ে তাই সেই প্রপার্টিটা কিনতে হবে, যে কারণ কি, যেহেতু বির সেই প্রপার্টির উপর একটা চার্জ রয়েছে, যেহেতু সে ট্রান্সফারি, সেই ফ্ল্যাট তার কাছে বন্ধক রাখা হয়েছে মর্গেজি। কিন্তু মর্গেজের ক্ষেত্রে সেটা প্রয়োজন নেই, সে বিনা নোটিশেও সে করতে পারবে, কোনো সমস্যা নেই কোনো ধরনের নোটিশ। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে মর্গেজের ক্ষেত্রে যে সাবসিকুয়েন্ট ট্রান্সফারই থাকে, অথবা যে আর কি বোনাফাইড মানে সরল বিশ্বাসে বোনাফাইডে পারচেস করে, বা যে সরল বিশ্বাসে আর কি পারচেস করে, সে উইথ নোটিশ অথবা উইদাউট নোটিসে সে আর কি কিনতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু চার্জের ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র সাবসিকুয়েন্ট ট্রান্সফারই শুধুমাত্র সেই কোনো কিছু আর কি কিনতে হলে তাকে অবশ্যই কি নোটিশ দিয়ে তারপর কিনতে হবে, এটাই আর কি। এই জিনিসটা আর কি, এটাই আর কি বুঝাইছে। আচ্ছা, 5 নম্বরে এটা বলছে যে চার্জ ক্রিয়েটেড বাই অপারেশন অফ ল এর ক্ষেত্রে কি রেজিস্ট্রেশনের তেমন কোনো প্রয়োজন নেই, ডাজ নট রিকোয়ার রেজিস্ট্রেশন। চার্জ ক্রিয়েটেড বাই ল ডাজ নট রিকোয়ার রেজিস্ট্রেশন প্রেসক্রাইব বাই সেকশন 59 ফর আ মর্গেজ। সেকশন 59-এ যে মর্গেজের কথা বলা রয়েছে, সেকশন 59 সেকশন 59 মর্গেজের ব্যাপারে, সেকশন 59-এর যে বিষয় আর কি বলা রয়েছে, সেই ক্ষেত্রে আর কি কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নয়, অপারেশন অফ ল হলে যথেষ্ট, অপারেশন অফ ল এর মাধ্যমে আর কি করতে পারবে। আর চার্জ ক্রিয়েটেড বাই অ্যাক্ট অফ পার্টিস রিকোয়ার রেজিস্ট্রেশন ইরিসপেক্টিভ অফ দ্য অ্যাকাউন্ট অফ ইনভলভড। কিন্তু অ্যাক্ট অফ পার্টিসের ক্ষেত্রে আর চার্জ মানে অ্যাক্ট অফ পার্টিসের ক্ষেত্রে যে চার্জটা আর কি ক্রিয়েট হয়, সেক্ষেত্রে কি রিকোয়ার রেজিস্ট্রেশন ইরেসপেক্টিভ অফ অ্যামাউন্ট অফ ইনভলভমেন্ট। রিকোয়ার রেজিস্ট্রেশন আর কি, রেজিস্ট্রেশন অবশ্যই প্রয়োজন রয়েছে, এটাই আর কি, আর তেমন কিছু নয়। মানে মর্গেজের ক্ষেত্রে যখন অপারেশন বাই ল হবে তখন রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। আর এই 59-এ যে মর্গেজের কথা বলা রয়েছে, আর আর হচ্ছে আর যে আর কিন্তু চার্জের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা ইরিসপেক্টিভ হবে, এই জিনিসটা আর কি বলা হয়েছে। ইরিসপেক্টিভ বলতে যেটা বোঝাবে সেটাই হবে আর কি। আচ্ছা, এখন আমরা গিফট করব আমাদের। আচ্ছা, এখন আমরা লিজ পড়ব। লিজ বলা হয়েছে সেকশন 105 অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-তে বলা হয়েছে। লিজের ক্ষেত্রে আর কি যে বিষয়টা আর কি ট্রান্সফার হয়, লিজের ক্ষেত্রে ইমুভেবল প্রপার্টির যে লিজ, সেই লিজটা অবশ্যই ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রেই হবে, এবং লিজটা ট্রান্সফার হয় রাইট টু এনজয়। লিজের ক্ষেত্রে ট্রান্সফার হয় কি, ট্রান্সফার অফ আর রাইট টু এনজয় সাচ প্রপার্টি, মানে যে প্রপার্টিটাকে আর কি লিজ দেওয়া হবে সেই প্রপার্টির রাইট টু এনজয়টা ট্রান্সফার হবে।
মেড ফর আ সার্টেন টাইম, একটা নির্দিষ্ট টাইমের জন্য। এক্সপ্রেস অর ইমপ্লাইড ইন পারপিচুইটি, মানে এক্সপ্রেস অথবা ইমপ্লাইডভাবে পারপিচুইটি, মানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আর কি এটা থাকবে, যেই সময় পর্যন্ত বলবে, এই জিনিসটা আর কি বলা হয়েছে। আর যিনি আর কি লিজ দিবে সে হচ্ছে লিজর, আর যার কাছে আর কি লিজ দেবে তাকে বলা হয় লিজি। আর যেই price is lazy, the price is called the premium, and the money share service or other thing, so rented is called the rent. আচ্ছা rented, আচ্ছা যেই মানিটা যেই মানিটা লিজরকে দেবে সেই মানিটাকে বলা আর কি প্রিমিয়াম, তাকে প্রিমিয়াম বলা হয়। যে প্রাইস দেবে, যে প্রাইসের বিনিময়ে আর কি সেই প্রপার্টিটা লিজ নিয়েছে। আর অথবা এছাড়া অন্য কোনো মানি যদি থাকে, অন্য কোনো টাকা অথবা শেয়ার অথবা কোনো সার্ভিস যদি থাকে, সে এই সবগুলোকেই বলা হবে আর কি রেন্ট হিসাবে আর কি বলা হবে এই জিনিসটা। আর ইসেনশিয়াল, এখন আমরা পড়বো দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ আ লিজ আর, মানে লিজের জন্য কি কি এসেনশিয়াল এলিমেন্ট রয়েছে। দ্য পার্টিস, মানে দুইটা পার্টিস থাকবে এই লিজর এবং লিজে। আর এক্ষেত্রে একটু একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, মর্গেজের ক্ষেত্রে একটু মাথায় রাখা দরকার ছিল, আমার মনে ছিল না, যে মর্গেজের ক্ষেত্রেও কি দুটো পার্টি থাকে, দুজন পার্টিকেই কম্পিটেন্ট টু কন্ট্যাক্ট হতে হবে। আমরা সেলের ক্ষেত্রে কি বলেছিলাম, যে আর কি যে সেলার থাকে, মানে যে আর কি ট্রান্সফেরত থাকে, সে তাকে শুধু কম্পিটেন্ট টু কন্ট্যাক্ট হতে হবে। যার কাছে আর কি যে প্রেরণ করবে, যিনি আর কি ট্রান্সফারি থাকে, যিনি বায়ার থাকে, তাকে আর কি কম্পিটেন্ট টু কন্ট্যাক্ট হওয়ার প্রয়োজন নাই। কিন্তু মর্গেজ এবং হচ্ছে এই লিজ মানে হচ্ছে ইজারা, লিজ অর্থ হচ্ছে ইজারা। এই দুই ক্ষেত্রে মর্গেজ এবং লিজ, এই দুই ক্ষেত্রেই দুই পার্টিকেই, যে দুই পার্টির মধ্যে আর কি হচ্ছে এই কন্ট্রাক্টটা হচ্ছে, দুই পার্টিকেই কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হতে হবে, কারণ এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। দুই পার্টিকেই তাই কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হতে হবে। কন্ট্রাক্ট আইনের আন্ডারে যেই সেকশন 12 যেই বলা রয়েছে, যেই সেটা আন্ডারেও কোনো ধরনের কন্ট্রাক্ট হওয়া যাবে না। আচ্ছা ওকে, তাহলে আমরা পার্টিদের ব্যাপারে জেনে নিলাম। এখন 2 নম্বর হচ্ছে দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি, যে ইমুভেবল প্রপার্টিটা ট্রান্সফার করা হবে সেই ইমুভেবল প্রপার্টির বিষয়টা আর কি বলা হয়েছে। থার্ড বলা হয়েছে মানে ইমুভেবল প্রপার্টিটা আর কি ট্রান্সফার করবে। The duration of a right to enjoy the immovable property, মানে প্রপার্টিটা কতদিন ধরে আর কি এনজয় করবে, যিনি লিজি সে প্রপার্টিটা কতদিন ধরে এনজয় করবে, মানে তিনি যে কাজের জন্য নিয়েছে সেই কাজটা সে কতদিন ধরে করবে, তার টাইমটা কতটুকু, সময় কতটুকু। দ্য কনসিডারেশন বিনিময় হবে, লিজ যে নিবে তার বিনিময়ে কি একটা প্রিমিয়াম দিবে আর কি, যেটা আমরা একটু আগে বললাম। আর অন্যান্য যে মানি সার্ভিস, পর হচ্ছে আদার যে শেয়ার সহ আদার যা কিছু আছে তাকে আমরা কি বলবো, রেন্ট বলবো। আচ্ছা, ডিউরেশন অফ সার্টেন লিজ। এখন আমরা নিচে আরেকটা টপিক চলে আসি। ডিউরেশন অফ সার্টেন লিজ ইন অ্যাবসেন্স অফ রিটেন কন্ট্রাক্ট অর লোকাল ইউজেস। আচ্ছা, লোকাল ইউজেস মানে কন্ট্রাক্ট অ্যাবসেন্স, যদি কোনো লিজের ক্ষেত্রে যদি কোনো ধরনের কন্ট্রাক্টের যদি কোনো টাইম যদি বলা না থাকে, কোনো নির্দিষ্ট টাইম যদি বলা না থাকে, অ্যাবসেন্স থাকে নির্দিষ্ট টাইম, যে এত টাইম পর্যন্ত লিজ করতে পারবে, মানে লিজ আর কি এত টাইম পর্যন্ত ইউজ করতে পারবে, এনজয় করতে পারবে, রাইট অফ এনজয়টা এত টাইম পর্যন্ত করতে পারবে। যদি এই টাইমটা যদি উল্লেখ করা না থাকে তাহলে আর কি কীভাবে আর কি এই মানে লিস্টটাকে অ্যাবলিশ করা যাবে, লিস্টটাকে বাতিল করা যাবে কীভাবে, সেটা আমরা এখন দেখব। সেকশন 106 এই ব্যাপারে বলা হয়েছে। সেকশন 106 এই কথা বলা হয়েছে যে যখন প্রপার্টিটা ট্রান্সফার করা হবে, সেকশন 106 said in the absence of the contract or local law or uses to the contrary,
আচ্ছা, লিজ অফ ইমুভেবল ফর এগ্রিকালচারাল অর ম্যানুফ্যাকচারিং পারপোজ। এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি, আর ম্যানুফ্যাকচারিং মানে বিভিন্ন আর কি উৎপাদন কাজের জন্য আর কি, পারপোজ মানে উৎপাদন উদ্দেশ্যে, shall be deemed to be a lease for year to year, terminable on the part of either leaseor or leasee। আচ্ছা, এগ্রিকালচার অথবা ম্যানুফ্যাকচারিং এর উদ্দেশ্যে যদি কোনো ধরনের লিজ নেওয়া হয় সেক্ষেত্রে লিজটাকে ইয়ার টু ইয়ার ধরে নেওয়া হবে, এবং সেই লিজটা টার্মিনেবল মানে লিজটাকে বাতিল কে করতে পারবে, মানে টার্মিনেবল বা টার্মিনেট যেটাই বলে আর কি, শেষ কে করতে পারবে, লিজর এবং লিজি যে কোনো একজন করতে পারবে, যে কেউ করতে পারবে। by 6 months notice expiring with the end of the year of tenancy, and a lease of immovable property for any other purpose shall be deemed to be lease for from month to month, terminable one on the part of either leaseor or leasee, by 15 days notice expiring with the end of a month of the tenancy। মানে যখন ইয়ার টু ইয়ারে নেওয়া হবে তখন 6 মাস অতিবাহিত হওয়ার পরে এই লিজি অথবা লেজর অথবা লিজি যে আর কি টার্মিনেট করতে চাচ্ছে সে একজন আরেকজনকে আর কি, যদি লিজর টার্মিনেট করতে চাচ্ছে তাহলে সে লিজিকে একটা নোটিশ পাঠাবে 6 মাস শেষ হওয়ার পর। আর যদি মান্থ টু মান্থ আরেকটা, যে এগ্রিকালচার অথবা ম্যানুফ্যাকচারিং বাদে অন্য কোনো কারণে যদি কাউকে যদি কোনো প্রপার্টি লিজ দেওয়া হয় তাহলে সেটা মান্থ টু মান্থ হিসাবে আর কি গণ্য করা হবে, অর্থাৎ মাসিক। সেক্ষেত্রে 15 দিন শেষ হওয়ার পরে একটা নোটিশ প্রদান করবে। আচ্ছা, স্কোপ অফ সেকশন, স্কোপ মানে এই সেকশনে যে সুযোগ রয়েছে, ইন দ্য অ্যাবসেন্স অফ কন্ট্রাক্ট অর লোকাল ল অর ইউজেস টু দ্য কন্ট্রারি দ্য রিলেভেন্ট প্রভিশনস অফ দ্য সেকশন 106 regarding the during monthly tenancies are as under। এখানে আর কি যে বিষয় 106 যে বিষয়গুলো বলা রয়েছে মান্থ টু মান্থের ব্যাপারে, সেই বিষয়টা আর কি একটু বিস্তারিত বলা হয়েছে। মান্থলি টেন্ডেন্সি ক্যান বি টার্মিনেটেড বাই নোটিস ইন রিটেন, মানে যে মান্থলি যে লিস্টটা দেওয়া হয়েছে সেটা টার্মিনেট মানে শেষ করা যাবে নোটিস বা রিটেন, মানে রিটেন নোটিস দ্বারা আর কি শেষ করতে হবে, শেষ করতে পারবে। দ্য নোটিস শুড বি অন 15 days, মানে এই নোটিসটা 15 দিন পরে দিতে হবে, এটা আর কি। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের আর কি আমরা লিজ পেলাম। লিজের প্রকারভেদ যদি বলি, একটা হচ্ছে ইয়ার টু ইয়ার আর একটা হচ্ছে মান্থ টু মান্থ, এইটা হচ্ছে দুই প্রকার। এগ্রিকালচারাল আর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কি ইয়ার টু ইয়ার ধরা হবে, আর অন্যান্য যে পারপাস এগ্রিকালচারাল এবং ম্যানুফ্যাকচারিং বাদ অন্যান্য যে পারপাস সেক্ষেত্রে কি ধরা হবে, সেক্ষেত্রে মান্থ টু মান্থ ধরা হবে। আচ্ছা, আমরা আরেকটা দেখি যে দ্য 15 days মাস্ট বি এক্সপায়ার উইথ দ্য এন্ড অফ দ্য মান্থ অফ দ্য টেন্ডেন্সি। যে মাস আর কি বলা হচ্ছে সেই মাসের 15 দিন আর কি শেষ হবে, এটা আর কি সেই মাসের আর কি 15 দিন শেষে আর কি এই আর কি the notice should be served the manner prescribed by the section, মানে এখানে এই সেকশনে যাদের কথা বলা হয়েছে যে কেউ আর কি লিজার বা লিজে যে কেউ দিতে পারবে। আর 3 নম্বর এটাই বলা হচ্ছে যে 15 দিন পরে আর কি এক্সপায়ার হয়ে যাবে। 15 দিন পরে যে নোটিশ যে প্রেরণ করবে এটা আর কি 1 মাস পরে যেই ইয়াটা মান্থ টু মান্থ যে ইয়াটা মানে লিজটা নেওয়া হয়েছে 1 মাস পরে যেটা এক্সপায়ার হয়ে যাবে সেক্ষেত্রে 15 দিন পরে আর কি নোটিশ প্রেরণ করতে হবে। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সিম্পল, যে কোনো একটা প্রপার্টি 5 বছর বা 6 বছরের জন্য, সিম্পল ধরো 6 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি প্রতি বছরে 6 মাস পরে কি নোটিশ দিতে হবে? একটা কোশ্চেন তো আসতেও পারে, আমার মনে আসছিল। সেক্ষেত্রে হচ্ছে কি যে 6 বছরের জন্য যদি লিজ দেওয়া হয় তাহলে ষষ্ঠ বছর যেটা থাকবে, ষষ্ঠ বছরে 6 মাস যাওয়ার পরে তারপর নোটিশ দিতে পারবে। আর মান্থ টু মান্থের ক্ষেত্রে সেম, যদি 5 মাসের জন্য যদি দেওয়া হয় তাহলে 5ম মাসের 15 দিন পরে নোটিশ দিতে পারবে, এই আর কি।
লিজ হাউ মেড, কীভাবে লিজ আর কি তৈরি হয়, এটা আমরা একটু আগে আমরা যেটা পড়েছি সে একই রকম সেকশন 107 এই ব্যাপারে বলা হয়েছে কীভাবে লিজ তৈরি হয়। আচ্ছা আমরা একবার পড়ে নিই। আর লিজ অফ ইমুভেবল প্রপার্টি ফর ইয়ার টু ইয়ার, মানে একই রকম ইয়ার টু ইয়ার এবং ইয়ার মান্থ টু মান্থ আর কি তৈরি হয়। For any term exceeding on 1 year or reserving a yearly rent can be made only registered instrument. এখন লিজের ক্ষেত্রে কি অবশ্যই একটা রেজিস্টার ইনস্ট্রুমেন্টে লিজ দিতে হবে। মানে লিজের ব্যাপারে যে ডকুমেন্টটা তৈরি করবে সেই ডকুমেন্টটা অবশ্যই রেজিস্টার করতে হবে। ইয়ার টু ইয়ারের যে বিষয়টা আর কি আছে। All other lease of immovable property may be either by registered instrument or by oral agreement by delivery of possession, বা অন্যান্য যেই রেজিস্টার যেটা ইয়ার টু ইয়ার না, সেক্ষেত্রে সেটা রেজিস্টার হতে পারে, সেটা বা ডেলিভারি অফ পজিশন দিলেই যথেষ্ট। মানে এখানে অনেকটা ইয়ার মতোই যে যে আমরা এর আগে পড়ছি যে 100 টাকার বেশি হলে সেটা রেজিস্ট্রেশন করতে হবে, বা 100 টাকার কম হলে শুধুমাত্র ডেলিভারি অফ পজিশন দিলেই চলবে। এখানে অনেকটা এই বিষয়ে এখানে বলা হয়েছে। আচ্ছা এক্ষেত্রে আচ্ছা এখন আমরা দেখি ওয়েভার টু ফর ফিচার। ওয়েভার মানে ছাড় বা দাবি ত্যাগ, ওয়েব মানে আর কি দাবি ছাড়িয়ে দেওয়া যেটা বলা। আর ফোর ফিচার মানে হচ্ছে নিয়ে নেওয়া বা বাজেয়াপ্তকরণ। মানে ওয়েভার অফ ফোর ফিচার মানে বাজেয়াপ্তকরণের দাবি কি ত্যাগ করা, বাজেয়াপ্তকরণের দাবি ত্যাগ করা। আচ্ছা বাজেয়াপ্তকরণের দাবি ত্যাগ করা। সেকশন 112 এটা এই সম্পর্কে বলা রয়েছে। এখানে বলা হয়েছে ফোর ফিচার অফ আন্ডার সেকশন 111 সেকশন 111 যে ফোর ফিচারের কথা বলা হয়েছে, সম্পত্তি যে বাজেয়াপ্তকরণ এই ব্যাপারে আর কি সেকশন 111 বলা হয়েছে 111। এখানে সম্পত্তি বাজেয়াপ্তকরণের বিষয়টা বলেছে, কিভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় এই বিষয়ে। এটা তেমন কোনো ইম্পর্টেন্ট তেমন কিছু না। আচ্ছা আনক্লোজ ইজ ওয়েভড বাই acceptance of rent which has become due since the forfeiture or by distress for such rent or by any other act of parties। মানে এখানে এই জিনিসটা বলা হচ্ছে যে ক্লোজ জি এখানে ক্লোজ জিতে ফোর ফিচারের কথা বলা হয়েছে যে ইজ ওয়েভড বাই অ্যাকসেপ্টেন্স অফ রেন্ট। এটা আর কি দাবি ছেড়ে দেওয়া হবে যখন কি রেন্টটাকে অ্যাকসেপ্ট করা হবে, তখন দাবিটা আর কি ছেড়ে দেবে। হুইচ হ্যাজ বিকাম ডিউ সিন্স অফ ফোর ফিচার মানে যে ফোর ফিচার বা বাজেয়াপ্তকরণটা ডিউ ছিল সেটা আর কি রেন্ট নেওয়ার পর আর কি রেন্ট অ্যাকসেপ্ট করার পর ছেড়ে দেবে। অর বাই ডিস্ট্রেস ফর সাচ রেন্ট, অথবা রেন্টটাকে ডিস্ট্রেস করবে, এটা আর কি এই সমস্ত বিষয় আর কি এখানে বলা হয়েছে। তো আমাদের যেই মূল বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ওয়েভার নোটিস টু হোয়াইট, or by any other act on the part of lessor showing an intention to treat the lease as subsisting। মানে এমন কোনো কাজ দ্বারা লিজর মানে শো করছে, মানে দেখাচ্ছে যে সে তার যেই তার যেই করা মানে সে যেটা লিজ দিয়েছে সেটা সে ফেরত নিতে চায়, এরকম কিছু একটা আর কি ইন্টেনশন ট্রিট করছে। সেই যে ডিস্ট্রেস, তার আগে যেটা বলা হয়েছে বাই ডিস্ট্রেস অফ সাচ রেন্ট এর মাধ্যমে আর কি। প্রোভাইডেড দ্যাট দ্য লিজর ইজ অ্যাওয়ার দ্যাট দ্য ফোরফিচার হ্যাজ বিন ইনক্রাউডেড। মানে লিজর এখানে সচেতন আছে যে ফোরফিচারটাকে ইনক্রাউডেড করা হয়েছে। Provided also that where rent is accepted after institution of suit to eject মানে আর কি বাতিল করা আর কি the lease on the ground of forfeit, such acceptance is not a waiver।
মানে যখন আর কি স্যুট ফাইল করার পর যে লিজটাকে ইজেক্ট করার জন্য যে স্যুট ফাইল করা হয়েছে, তখন এই ফোরফিচার এই গ্রাউন্ডে যখন স্যুটটা ফাইল করেছে, ফোরফিচারটা বাতিল করার জন্য স্যুট ফাইল করা হয়েছে, তখন যদি এই যে রেন্টটা দেওয়া হচ্ছে সেই রেন্টটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেখানে ওয়েবার হবে না। যেহেতু রেন্ট অ্যাকসেপ্ট করছে তাহলে সেখানে আর ওয়েবার হবে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে নোটিশ দিয়েছে 6 মাস পরে বা যে 15 দিন পরে, যেটা আর কি নোটিশ দেওয়ার পরেও সে আর কি যে লিজি সে সেই প্রপার্টিতে সে এখনো অবস্থান করছে, সে 1 বছর পরে বা মাস শেষে সে একটা রেন্ট দিয়েছে, সে রেন্টটা অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার মানে এটাই যে সে অ্যাকসেপ্ট করার মানে এটাই যে সে যেই বাজেয়াপ্তকরণ, সেটা কি বাজেয়াপ্তকরণ কি এখনও এই ওয়েবার, মানে সে এখনও কি সে বাজেয়াপ্তই করে থাকবে, সে এখনও সেটা ছাড়বে না। এটাই আর কি এই লাস্টের লাইন এটাই বুঝিয়েছে। ওকে, তা আমরা পরের সেকশনে চলে যাই। ওয়েবার অফ নোটিস টু কুইট। কুইট মানে আর কি বাতিল, যখন ওয়েবারটা বাতিল করবে এই বিষয়টা আর কি আমরা এর আগের সেকশনে আমরা বলছি যে যখন আর কি ওয়েবার মানে দাবিটা যখন ত্যাগ করবে, মানে যখন আর কি ওয়েবারটা আর কি দিবে, মানে দাবিটা আর কি মানে এই কোনো যে বাজেয়াপ্তকরণ সেটা ছেড়ে দিবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবার অফ নোটিস বি কোয়াইট, মানে যে দাবি দেওয়ার মানে ছেড়ে দেওয়ার যে নোটিশটা সেটাই বাতিল করে দেবে, মানে সে কি এখনো সেখানে থাকবে, এটাই আর কি বুঝাইছে। সেকশন 113 এখানে বলা হয়েছে। ওকে, আমরা ওয়েবার অফ ফোরফিচার এটা আরেকবার একটু রিভিশন দিয়ে নিই। সেকশন 111 আর কি ফোরফিচার সম্পর্কে একটু বলা হয়েছে যে ক্লোজ জিতে সেকশন 11 সেখানে এটাই বলা হয়েছে যে কোনো কারণে যদি লিজই মানে যে আর কি লিজ নেয়, সে যদি কোনো কারণে লিজ নেওয়ার ক্ষেত্রে অক্ষম হয়ে যায় বা তার ইনক্যাপাসিটি বা যে কোনো কারণে অক্ষম হয়ে যায়, বা লিজও তাকে কোনো কন্ডিশন দিয়েছে এক্সপ্রেসলি বা ইমপ্লাইডলি যে এই কাজ যদি তুমি করো তাহলে তুমি এই তোমার যে লিজ দেওয়ার যে অধিকার, সে অধিকারটা তুমি মানে হারিয়ে ফেলবে, আর লিজও সেখানে আবার রিএন্ট্রি করবে। অথবা লিজে এটা বললো যে আমি এই সম্পত্তির মালিক, আমি এই প্রপার্টির মালিক, আমি, অথবা থার্ড কোনো ব্যক্তি যদি এরকম কোনো কিছু বলে, তাহলে সেক্ষেত্রে তাহলে সেখানে ফোরফিচারের একটা বিষয় চলে আসে। সেই ফোরফিচার কী করবে, সে লিজর করবে। আর সেকশন 12 সে ওয়েবার অফ ফোরফিচার মানে ফোরফিচারটাকে ওয়েব করা বা ছাড়িয়ে নেওয়ার বিষয়টা এখানে বলা হয়েছে, যেটা আমরা আগেও বলেছি, যে একটু শর্টলি আরেকবার একটু বলে নিচ্ছি যে লিজর বলছে যে সে ফোরফিচার করবে, সে প্রপার্টিটা বাজেয়াপ্ত করবে, কিন্তু তারপরও সে যদি রেন্ট নিয়ে থাকে, লিজি থেকে রেন্ট নিয়ে থাকে, তাহলে সে মানে ফোরফিচারটা ওয়েব করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। অথবা যদি সে কোনো কারণে যদি ডিস্ট্রেস করে তার রেন্টটা, সে যদি রেন্টটা নিয়ে থাকে এই জিনিসটা আর কি, বা কোনো কারণে যদি সে শো করে, সে দেখায় যে না সে লিজির কাছে যে সম্পত্তিটা রাখতে দেবে, সে তার কাছে আর কি সে কন্টিনিউ করতে চায়, সেক্ষেত্রেও সেটা আর কি ওয়েব হয়ে যাবে। এছাড়া আরও বিভিন্ন কারণে আর কি যদি লিজি মানে এমন বিষয়টা যদি এমন হয় যে লিজর সে রেন্ট নিচ্ছে ঠিক আছে, কিন্তু সে বিষয়টাতে অ্যাওয়ার নয় যে এই সম্পত্তিটা ফোরফিচার বা বাজেয়াপ্ত হওয়ার এখন প্রয়োজন রয়েছে, সেই বিষয়টা সে এখনো অ্যাওয়ার নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর হবে না, সেক্ষেত্রে সে বাজেয়াপ্ত তাকে করতেই হবে। সে যদি অ্যাওয়ার থাকে যে সম্পত্তিটা সে বাজেয়াপ্ত করার দরকার, সেক্ষেত্রে যদি সে রেন্ট নেয় তাহলে সে বাজেয়াপ্তটা ওয়েব হয়ে যাবে। আরেকটা বিষয় যে যদি সে বাজেয়াপ্ত করার জন্য কোনো স্যুট ফাইল করে, সে সময় সে যদি কোনো রেন্ট নিয়ে থাকে, তাহলে সেই ওয়েবটা সে যদি কোনো রেন্ট নিয়ে থাকে তাহলেও কী হবে, সে ওয়েব মানে দাবিটা কি সে ত্যাগ করতে পারবে না, তাকে অবশ্যই কি সে বাজেয়াপ্ত করতে হবে। এটা আর কি সেকশন 112 111 এবং 112 এই সিম্পল বিষয়টা আর কি বলা হয়েছে। এখন 113 আমরা সেকশন 13 বলা হয়েছে ওয়েবার অফ নোটিস টু কোয়াইট, মানে ওয়েবার মানে বাতিল করার যেই নোটিশটা সেটাই বাতিল করে দেবে, এটা আর কি এটা সেকশন 13 বলা হয়েছে। আর নোটিস ইজ গিভেন আন্ডার সেকশন 11 ক্লোজ এইচ
সেকশন 11 ক্লোজ এইসে নোটিসের ব্যাপারে বলা হয়েছে, সেটা আমরা একটু পড়ে নিই। সেকশন এইস সাবসেকশন এইসে বলা হয়েছে সেকশন 11 অন দ্য এক্সপাইরেশন অফ নোটিস ডিটারমাইন দ্য লিজ, মানে এক্সপাইরেশন মানে শেষ হয়ে যাওয়া আর কি, নোটিস মানে নোটিস শেষ হয়ে যাওয়া, টু ডিটারমাইন দ্য লিজ মানে লিজের নোটিস শেষ হয়ে যাওয়ার এটা আর কি নির্ধারণ করে। অর টু কোয়াইট মানে অথবা বাতিল করা, অর অফ ইন্টেনশন টু কোয়াইট অথবা বাতিল করার ইন্টেনশন থাকে, উদ্দেশ্য থাকে। দ্য প্রপার্টি লিস্ট মানে যে প্রপার্টিটা দিয়েছে যে প্রপার্টিটা লিজ প্রপার্টি যেটা আর কি লিজের জন্য দেওয়া হয়েছে, সেই প্রপার্টিটা সেই প্রপার্টিটা যাতে করে যেন আর পরবর্তীতে আর লিজ না দেওয়া হয় এই জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সেই নোটিশটা কি এক্সপায়ার হয়ে গেছে, অথবা সে যে নোটিশটা সেই নোটিশটা এক্সপায়ার হয়ে গেছে, অথবা নোটিশটা বাতিল হয়ে গেছে, মানে কোয়াইট মানে বাতিল, অথবা ইন্টেনশন টু কোয়াইট মানে প্রপার্টিটা মানে নোটিশটা বাতিল হওয়ার কি একটা ইন্টেনশন মানে সেই মানে একটা উদ্দেশ্য রয়েছে অফ লিজ প্রপার্টি। আচ্ছা, ডালি মানে যথাযথভাবে গিভেন বাই ওয়ান পার্টি টু আনাদার মানে একজন পার্টি থেকে আরেকজন পার্টিকে যখন আর কি যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটা কি হয় বাতিল করে দেওয়া, এই জিনিসটা আর কি ক্লোজ এইসে বলা হয়েছে। এটা একটু বিস্তারিতভাবে সেকশন 13 বলা হয়েছে যে সে ক্লোজ এইস ইজ ওয়েভড উইথ দ্য এক্সপ্রেস or implied consent of the person whom it is given মানে যে পার্সনকে দেওয়া হয়েছে সে পার্সন কি সে এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি যে কোনোভাবে কি সে ওয়েভ করতে পারে, সে বাতিল করতে পারে। আচ্ছা, এটা আমাদের এতে মানে ইলাস্ট্রেশন একটা উদাহরণ আছে, এতে আমরা এই এক লাইনের উদাহরণ সেটা আমরা একটু পড়ে নিই। এ দ্য লিজর, এ হচ্ছে লিজর, গিভস বি দ্য লিজি। আচ্ছা, বি কে লিজ দেওয়া হয়েছে এই জন্য বি হচ্ছে লিজি। নোটিস টু কোয়াইট প্রপার্টি লিস্ট মানে বি কে নোটিস দিছে যে লিজ প্রপার্টিটা কোয়াইট করতে মানে সেখান থেকে চলে যেতে বা বাতিল করতে। দ্য নোটিস এক্সপায়ার্স মানে নোটিস এক্সপায়ার হয়ে গেছে। বি টেন্ডার্স বি অফার করলো অ্যান্ড এ অ্যাকসেপ্টস রেন্ট এবং সে কি রেন্টটা কি সে কবুল করলো মানে সে গ্রহণ করলো। হোয়েন হ্যাজ বিকাম ডিউ ইন রেসপেক্ট অফ প্রপার্টি সিন্স দ্য এক্সপাইরেশন অফ নোটিস মানে যখন নোটিসটা এক্সপায়ার হয়ে গেছে তারপরেই সে রেন্টটাকে আর কি কালেক্ট করছে, রেন্টটা নিয়েছে যখন আর কি নোটিসটা আর কি এক্সপায়ার হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। দ্য নোটিস ইজ ওয়েভড মানে নোটিসটা বাতিল, এখন ফলে কি নোটিসও বাতিল হয়ে গেছে। অর্থাৎ মানে বি কি এখনও কি সে লিস্টটা কি আরও নিতে চাবে আর কি, সে নোটিস যেটা দিয়েছে বিকে সেই নোটিসটা বাতিল হয়ে গেছে, এটাই আর কি। আচ্ছা, আমরা সেকেন্ড লাইনে বলি বাই অ্যান অ্যাক্ট অন দ্য পার্ট অফ দ্য পারসন গিভিং ইট শোয়িং অ্যান ইন্টেনশন টু ট্রিট দ্য লিজ অর অ্যান্ড সাবসিস্টিং মানে হচ্ছে বিদ্যমান থাকা, মানে হচ্ছে এখানে হচ্ছে পার্ট মানে অ্যাক্ট বাই এনি অ্যাক্ট অন দ্য পার্ট অফ পারসন মানে কোনো পার্সনের কোনো অ্যাক্ট বা কাজের মাধ্যমে আর কি গিভিং ইট শোয়িং মানে কাজের মাধ্যমে সে প্রকাশ করতেছে, সে দেখাচ্ছে অ্যান ইন্টেনশন টু ট্রিট লিজি অ্যাজ সাবসিস্ট মানে তার উদ্দেশ্য বোঝাচ্ছে, দেখাচ্ছে যে তার উদ্দেশ্য হচ্ছে যে সে প্রপার্টিটা আরও সে কি লিজ অ্যাজ সাবসিস্ট মানে লিজটাই আরও বিদ্যমান রাখতে চায় আর কি। এখন আমরা বিতে এটার উদাহরণ হিসেবে আমরা বি দেখব। এ দ্য লিজর গিভস বি, আচ্ছা এ দ্য লিজর গিভস বি দ্য লিজি, বি হচ্ছে লিজি, এ হচ্ছে লিজর। নোটিস মানে এ বিকে আর কি লিজিকে আর কি নোটিস দিয়েছে মানে এ বিকে নোটিস দিয়েছে টু কোয়াইট দ্য লিজ প্রপার্টি মানে প্রপার্টিটা কোয়াইট করার জন্য। দ্য নোটিস এক্সপায়ার্স মানে নোটিসটা এক্সপায়ার হয়ে গেছে। দ্য বি রিমেইনস ইন পজেশন, বি এখন পজেশনে আছে। এ গিভস টু বি আর লিজ সেকেন্ড নোটিস টু কোয়াইট, এখন এ বিকে আরেকটা নোটিস দিয়েছে, দ্বিতীয় নোটিস দিয়েছে মানে কোয়াইট করার জন্য, লিস্টটা কোয়াইট করার জন্য। দ্য ফার্স্ট নোটিস ইজ ওয়েভড, এই জন্য কি হবে প্রথম নোটিসটা বাতিল হয়ে যাবে, এটা আর কি নোটিসে দ্বিতীয় নোটিস দেওয়ার কারণে প্রথম নোটিসটার কাজ শেষ, প্রথম নোটিসটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা সেকশন 116 পড়বো, ইফেক্ট অফ হোল্ডিং ওভার। এটাই হচ্ছে লিজের একদম লাস্ট টপিক, এর মাধ্যমে লিজ শেষ হয়ে যাবে।
important topic আর কি if a lease or under lease of property remains the possession thereof after determines the lease granted to leasee and the leaser or his legal representative rents from the leasee আচ্ছা ওকে প্রথম থেকে একদম অল্প অল্প করে পড়ি if a leasee or under leasee of property মানে লিজি এবং আন্ডার লিজি মানে লিজির যারা আর কি আন্ডারের যারা আছে লিজির ছেলে নাতিপুত হইতে পারে অফ প্রপার্টি রিমেইনস দ্য পজেশন তারা পজেশনে যদি এখনো থাকে দেয়ার অফ আফটার দ্য ডিটারমিনেশন মানে ডিটারমিনেশন অফ লিজ মানে প্রপার্টিটা লিজটা ডিটারমাইন হওয়ার পরেও যদি কি তারা পজিশনে থাকে লিজ গ্রান্টেড টু দ্য লিজি অ্যান্ড দ্য লিজর অর লিগাল রিপ্রেজেন্টেটিভ অ্যাকসেপ্ট দ্য রেন্ট এবং লিজর এবং লিজরের যে লিগাল রিপ্রেজেন্টেটিভ তারা কি করে তার যে লিজি বা লিজের আন্ডারে যারা আছে তারা যে রেন্ট দিয়ে থাকে যে লিজ প্রপার্টি সেটা কি যদি অ্যাকসেপ্ট করে থাকে যদি অ্যাকসেপ্ট করে মানে যখন অ্যাকসেপ্ট করে রেন্ট ফ্রম দ্য লিজ অর আন্ডার লিজি অর আদারওয়াইজ অ্যাসেন্টস মানে এবং অথবা মানে আন্ডার দ্য লিজি তাদের যে রেন্ট সেটা অ্যাকসেপ্ট করে লিজি অর আন্ডার লিজি অর আদারওয়াইজ অ্যাসেন্স অথবা সম্মতি দেয় টু হিজ কন্টিনিউ পজিশন মানে তার পজিশনটা কন্টিনিউ করার সম্মতি দেয় সেটা আরও ধারাবাহিকভাবে যেন আরও থাকে দ্য লিজ ইজ ইন দ্য অ্যাবসেন্স অফ এগ্রিমেন্ট লিজটা অ্যাগ্রিমেন্টের অ্যাবসেন্স মানে এগ্রিমেন্ট ছাড়াই লিজটা কি চলছে টু দ্য কন্ট্রারি মানে বিপরীত মানে যেই এগ্রিমেন্টটা করা হয়েছে সেই এগ্রিমেন্টের বিপরীতই কি লিজটা কি চলছে renewed from year to year or month to month রিনিউ করা হয়েছে ফ্রম ইয়ার টু ইয়ার অর মান্থ টু মান্থ অ্যাকর্ডিং টু পারপোজ অফ ফর হুইচ দ্য প্রপার্টি ইজ লিস্ট অ্যাজ স্পেসিফাইং ইন সেকশন 106 সেকশন 106 সেকশন 106 যেটা আর কি স্পেসিফাইং করা হয়েছে সেই ব্যাপারে আর কি বলা হয়েছে এখানে সেকশন 106 আমরা যে লিজ প্রপার্টি সম্পর্কে জানছি সেটাকে আর কি স্পেসিফিকভাবে বলা হয়েছে অর্থাৎ পুরনো যে এগ্রিমেন্ট সেটা যখন শেষ হয়ে যাবে নতুন আরেকটা এগ্রিমেন্ট করবে এটাই আর কি এখন আমরা ইলাস্ট্রেশন দেখি উদাহরণ দেখি এ লেটস আ হাউস টু বি মানে একটি বাড়ি সে বিকে আর কি যে 5 বছরের জন্য আর কি বিকে সে দিয়েছে মানে সিম্পল বোঝাচ্ছি যে একটি বাড়ি একটি বাড়ি রয়েছে সেটা 5 বছরের জন্য বিকে লিজ দিয়েছে বি কি করছে বি আবার সেই প্রপার্টিটা মান্থ টু মান্থ হিসেবে মানে মান্থ টু মান্থ আর সি কে আর কি দিয়েছে লিজ দিয়েছে এখন বি সির কাছ থেকে প্রতি মাসে একটা ভাড়া নেয় এবং বি কি করছে প্রতি বছরে একে একটা ভাড়া দেয় এখন এর সাথে বির যেই লিজ করার যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টটা সম্পূর্ণ হয়ে গেছে কারণ বি আর একে কোনো টাকা পয়সা দেয় না কিন্তু সি তাকে কি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা বিকে দিত সেটা কি এখন একে দিচ্ছে তাহলে এখন কি হবে এখন এ আর সির মতো তো কোনো এগ্রিমেন্ট হয় না এগ্রিমেন্ট কি হয়েছে এ বির মতো হয়েছে বি সি এর সাথে হয়েছে তাদের মধ্যে যেমন এগ্রিমেন্টটা হবে নতুন যে এগ্রিমেন্টটা এখন তাদের মধ্যে করতে হবে সেটা যেহেতু তাদের মধ্যে এখন মানে ভাড়া আদান প্রদান চলছে তাই তাদের মধ্যেও একটা নতুন একটা এগ্রিমেন্ট করতে হবে রিনিউ করতে হবে সেই এগ্রিমেন্টটা কি অবশ্যই মান্থ টু মান্থ হবে এটা আর কি এখানে বলা হচ্ছে কারণ যেহেতু কি সি বি কে মান টু মান দিত এখন একেও কি মান টু মান্থে সে রেন্ট দিচ্ছে তাই তাকেও কি যে এগ্রিমেন্ট এ আর সির মধ্যে যে এগ্রিমেন্ট হবে সেটাও কি হবে মান টু মান্থ হবে এখন আরেকটা উদাহরণ আমরা দেখি যে লেটস আ ফার্ম টু বি মানে লেটস আ ফার্ম টু বি লাইফ অন সি মানে life of C but B discontinues in association with S and B C dies and B continues and associations with S and B's lease is renewed from year to year আচ্ছা ওকে
এখানে একটা বিষয়, এখানে এ আরেকটা উদাহরণ বিতে বলা হয়েছে বির সাথে একটা এগ্রিমেন্ট করেছে যে যতদিন সি বেঁচে থাকবে ততদিন তাদের বি এর প্রপার্টিটা বি লিজ নেবে আর কি, ততদিন এর যে ফান্ডটা রয়েছে সেটা আর কি সে বিটা আর কি ভোগ, মানে রাইট টু যেই ইয়া আমরা 106 আমরা যেটা পড়েছি আর কি লিজের ক্ষেত্রে, যে রাইট টু এনজয়মেন্ট, রাইট অফ এনজয়মেন্ট যে লিজের ক্ষেত্রে হয় সেটা আর কি বি ভোগ দখল করতে পারবে। এখন সি মারা গেছে, সি মারা যাওয়ার পরও বি কি করছে, প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের যে রেন্ট সেটা প্রদান করছে, তাই তাদের মধ্যে এখন কি হবে, এখন এরও কি সেখানে একটা অ্যাসেন্ট রয়েছে ও সম্মতি রয়েছে। এখন তাদের মধ্যে কি তাদের যেই এই এগ্রিমেন্টটা রয়েছে সেটা কি আবার রিনিউ হবে, সেটা কি হবে আবার ইয়ার টু ইয়ার সেই এগ্রিমেন্টটা আবার রিনিউ হবে আর কি। আচ্ছা, এখন আমরা লাস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকে চলে আসছি ট্রান্সফার অফ প্রপার্টি একটা, সেটা হচ্ছে গিফট। হ্যাঁ, গিফট এটা শুধু এটা ট্রান্সফার প্রপার্টির মধ্যে যে গিফটটা রয়েছে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই অ্যাক্টের আন্ডারে সেই গিফট করতে পারে। আমরা পার্সোনাল লয়ের আন্ডারেও আমরা গিফট আমরা পড়েছি, সেটা পার্সোনাল ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এই গিফট সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা আর কি পার্থক্য আর কি, পার্সোনাল ল আর ট্রান্সফার প্রপার্টির যে গিফট, এই দুই গিফটের মধ্যে আর কি পার্থক্য। আচ্ছা, এক্ষেত্রে আমরা পড়বো যে গিফটের ক্ষেত্রেও একই রকম আমরা চার্জের ক্ষেত্রে যেমন পড়ছি মুভেবল ইমুভেবল দুই ক্ষেত্রে আর কি চার্জ প্রযোজ্য, এই গিফটের ক্ষেত্রেও সেম, মুভেবল এবং ইমুভেবল দুই ক্ষেত্রে আর কি দুইটা আর কি গিফট করা যায়। মুভেবলের ক্ষেত্রে ডেলিভারি মাস্ট বি নিডেড, মানে অবশ্যই ডেলিভারি করতে হবে। আচ্ছা, সেকশন 122 এখানে আর কি গিফটের কথা বলা হয়েছে। গিফট ইজ ট্রান্সফার অফ সার্টেন এক্সিস্টিং, মানে অস্তিত্ব, যেটা আর কি অস্তিত্ব রয়েছে, মুভেবল অর ইমুভেবল প্রপার্টি মেড ভলেন্টারিলি অ্যান্ড উইথআউট কনসিডারেশন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এক্সিস্টিং, মানে যে জিনিসটা গিফট করবে সেই জিনিসটা আর কি অবশ্যই এক্সিস্ট, যখন মানে গিফট করার কথা বলবে তখন কি তখনই অবশ্যই এক্সিস্ট করতে হবে। যদি এক্সিস্ট যদি না করে, তার কাছে যদি মানে ধরো এ বিকে তার এর একটা প্রপার্টি বলছে, বিকে বলছে যে আমি একটা প্রপার্টি বিকে ট্রান্সফার করে, কিন্তু সেই প্রপার্টিটা কি এখনো কি পাই নেই বা এর কাছে সেই প্রপার্টিটা নাই, বা অর্থাৎ মানে ধরুন একটা কলম বিকে ট্রান্সফার করে কিন্তু কলম কি এখন এর কাছে নাই, তাহলে কি সেই যে ট্রান্সফারটা মানে যে গিফটটা যে করবে সেই গিফটটা কি ভয়েড হবে, কারণ কি তার কাছে তো এই কলমই নেই, সে কিভাবে গিফট করবে। গিফট করতে হলে অবশ্যই কি সেই যেই সময় গিফট করার কথা বলবে সেই সময় কি তার কাছে অবশ্যই এক্সিস্ট করতে হবে সেই প্রপার্টিটা, সেটা মুভেবল ইমুভেবল যে কোনো কিছু হতে পারে, এবং সেই ট্রান্সফারটা কি অবশ্যই ভলেন্টারি হবে, নিজের ইচ্ছায় এবং উইদাউট কনসিডারেশন। যদি কনসিডারেশন হয় তাহলে কি হবে, সেল হবে। তাই উইদাউট কনসিডারেশন হলে তবেই কি হবে, গিফট হবে। আর গিফটের ক্ষেত্রে আমরা যে পার্সন ট্রান্সফার করে তাকে বলা হয় ডোনার, আর যার কাছে ট্রান্সফার করে তাকে বলা হয় ডোনি। আর ডোনি যখন অ্যাকসেপ্ট করবে তখনই কি হবে, ট্রান্সফারটা হবে। আচ্ছা, such acceptance must be made during the lifetime of donor and while he is still capable giving. আর এই অ্যাকসেপ্টেন্সটা ডোনারের লাইফ টাইম, যতদিন ডোনার বেঁচে থাকবে সেই যতদিন মানে বেঁচে থাকবে ডোনার, সেই ডোনারের বেঁচে থাকা অবস্থায় ডোনিকে অ্যাকসেপ্ট করতে হবে। মানে ডোনার মানে অফার করছে, মানে ডোনিকে অফার করছে যে আমি আমার এই প্রপার্টি তোমার কাছে গিফট করব, এখন ডোনিকে এখনও সেটাকে অ্যাকসেপ্ট করেনি। এখন ডোনার যতদিন বেঁচে থাকবে সেই যতদিন বেঁচে থাকবে তার মধ্যেই কি ডোনিকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি ডোনি তার মধ্যে অ্যাকসেপ্ট না করে, যদি মারা যাওয়ার পরে যদি অ্যাকসেপ্ট করে তাহলে চলবে না। তার জীবদ্দশায় তার গিভিং, তার লাইফ টাইম, তার জীবদ্দশায় কি তাকে এই অ্যাকসেপ্ট করতে হবে, এটা এখানে বলা হয়েছে। ইফ ডোনি ডাইস বিফোর অ্যাকসেপ্টেন্স দ্য গিফট ইজ ভয়েড। ডোনি যদি অ্যাকসেপ্ট করে ডোনি ডাইস বিফোর অ্যাকসেপ্টেন্স, মানে আচ্ছা ডিউরিং দ্য লাইফ টাইম অফ ডোনার, মানে ডোনার মারা যাওয়ার পরে যদি ডোনি অ্যাকসেপ্ট করে তাহলে সেটা ভয়েড হবে, এটা আর কি। লিগাল রিপ্রেজেন্টেটিভ, আচ্ছা সেক্ষেত্রে আর কি কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভও ক্লেম করতে পারবে না।
আর বিষয়টা হচ্ছে যখন আর মানে গিফটটা দেওয়া হবে তখন দুই পার্সনকে আর কি কি করতে হবে, এই জীবিত থাকতে হবে। একজন মারা গেল আর একজন জীবিত থাকলো এরকম হবে না। যখন আর কি গিফট দেওয়া না হবে দুইজনকে জীবিত থাকতে হবে, কারণ আমরা সেকশন 5 আমরা যেটা পড়ছি একজন লিভিং পার্সন এক বা একাধিক লিভিং পার্সনকে ট্রান্সফার করতে পারবে, এটা আর কি। যে যেমন ডোনিকেও জীবিত থাকতে হবে, ডোনারকে এবং ডোনি দুজনকে জীবিত থাকতে হবে একসেপ্ট করার জন্য। একজন মারা গেল আরেকজন একসেপ্ট করলো, আরেকজন মারা গেল আরেকজন একসেপ্ট করলো, এটা হবে না। এটা আর কি একসেপ্ট যদি না করে তাহলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ তারাও আর কি ক্লেম করতে পারবে না, এটা আর কি। ট্রান্সফার হাউ মেড, কীভাবে ট্রান্সফারটা হয়, সেকশন 23-তে এই কথাটা বলা হয়েছে। সেকশন 23 says that for the purpose of making a gift of immovable property, the transfer must be effected by registered instrument signed by or on behalf of the donor and attested by at least 2 witnesses। মানে দুইজন সাক্ষী সহ একটা রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টে সিগনেচার করতে হবে। ডোনারকে অবশ্যই সিগনেচার করতে হবে এবং দুইজন সাক্ষী থাকতে হবে। রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট হতে হবে অবশ্যই, মুখে মুখে বললে হবে না বা শুধুমাত্র লিখে দিলে হবে না, রেজিস্টার্ড করতে হবে। For the purpose of making a gift of movable property, the transfer may be effected either by a registered instrument signed as aforesaid or by delivery। মানে একই জিনিস আর কি, যখন মুভেবল প্রপার্টি হয় তখন রেজিস্টার করলেও চলবে অথবা শুধুমাত্র ডেলিভারি দিলে চলবে। আমরা ওই যে আগে যেটা আমরা পড়েছি যে 100 টাকার বেশি হলে রেজিস্টার করতে হবে, 100 টাকার কম হলে শুধুমাত্র ডেলিভারি অফ পজিশন দিলে চলবে, একই জিনিস আর কি এখানে প্রযোজ্য হবে। Such delivery may be made in the same way as goods 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 মানে আর কি পণ্য, sold may be delivered মানে এই ডেলিভার আর কি যে কোনো পণ্য ডেলিভার করলেই চলবে। আচ্ছা, সোল্ড মে বি ডেলিভার যেগুলো আর কি বিক্রি করা যায় এই ধরনের জিনিস আর কি ডেলিভার করতে হবে। when suspended or revoked মানে যখন আর কি গিফটটা আর কি সাসপেন্ড হয়ে যায় অথবা রিভোক মানে ফেরত আনা যায়, কখন আর কি এটা করা যায় সেটা আমরা একটু দেখব। the donor and donee may agree that on happening of any specific event which does not depend on the will of the donor gift shall be suspended or revoked। আচ্ছা, এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই, তারপরে একটু ব্যাখ্যা করতেছি। যে বিকে একটা ফিল্ড একটা মাঠ গিফট করতে চাচ্ছে, বি এর অনুমতি নিয়ে দেয়নি। এখন বিকে গিফট করতে চাচ্ছেন, বি অনুমতি নিয়ে সেটা কি এখনো কি সেই এটা দেয়নি, মানে বিকে সে দিবে কিন্তু বলছে কি না আমি এখন দিব না, আমি মারা যাওয়ার পরে তোমাকে এই গিফটটা তুমি পাবে, মানে একটা উইল করছে আর কি বিষয়টা। উইল হচ্ছে যে মৃত্যুর পরে যদি কাউকে কোনো গিফট করা হয়, যে আগের থেকে বলে রাখলো আমার মৃত্যুর পরে আমার সম্পত্তিটা অমুক ব্যক্তিকে দিয়ে দেবে, এটাকে বলে আর কি উইল। এখানে আর কি উইল করেছে বিকে আর কি উইল করেছে মূলত আর কি এর জীবদ্দশায় বি মারা গেল। এখন এর জীবদ্দশায় বি মারা গেল, আর এখন তাহলে কি হবে, তাহলে কি বলে রিভোক হবে। এখানে আর কি যে ট্রান্সফারটা হয়েছে সেই ট্রান্সফারটাকে রিভোক হবে, সেটা আর কি আবার ফেরত আনা যাবে। কারণ বি তো এখনো কি তাকে পজেশনই দেয় না, বিকে কি এখনো পজেশন দেয় না। বি যদি পজেশন পেয়ে যেত তাহলে সমস্যা ছিল না, যেহেতু কি বি এখনো এই প্রপার্টির এখনো পজেশন পায়নি, প্রপার্টিটা এর কাছে রয়ে গেছে, তাই এ যদি চায় তাহলে কি সেটা ফেরত আনতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসটা আর কি যে প্রথম অংশটুকু বলা হয়েছে যে দ্য ডোনার অ্যান্ড ডোনি মে অ্যাগ্রি, তারা অ্যাগ্রি হয়েছে অন হ্যাপেনিং স্পেসিফিক ইভেন্ট মানে একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট ইভেন্ট আর কি হুইচ ডাজ নট একটা হ্যাপেনিং অফ স্পেসিফিক ইভেন্ট একটা নির্দিষ্ট কোনো একটা ঘটনা ঘটবে, তখনই আর কি যে প্রপার্টিটা ট্রান্সফার হবে, এরকম কিছু একটা তাদের মধ্যে আর কি এগ্রি হয়েছে। হুইচ ডাজ নট ডিপেন্ড অন উইল যেটা আর কি ডিপেন্ড করে না অন দ্য উইল অফ ডোনার আ গিফট শেল বি সাসপেন্ডেড অর রিভোকড মানে যেটা আর কি উইলের উপর তেমন ডিপেন্ড করে না, উইলের উপর আর কি ডিপেন্ড করে না
এই যে গিফটটা যেটা সাসপেন্ড অথবা রিভোক হয়ে যায়। মানে এই এই ইয়াটা মানে প্রথমত এ বিকে একটা গিফট দিতে যাচ্ছে, কিন্তু দ্বিতীয়ত সেটা আর কি অনেকটা উইলের মতো হয়ে গেছে। কিন্তু এখানে এই জিনিসটা বলছে যে এই ঘটনাটা ঘটে যেত তাহলে তো সেটা উইল হয়ে যেত, যে এ আগে মারা যেত তারপর আর কি বি পেত, কিন্তু বি আগে মারা গেছে তাই এটাকে আর উইল হবে না, এই জিনিসটা আর কি এখানে বুঝাইছে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পারি বাট আ গিফট উইচ দ্য পার্টিস এগ্রি শেল বি রিভোকেবল হোলি অর ইন পার্ট অ্যাট দ্য মেরি উইল অফ দ্য ডোনার ইজ ভয়েড হোলি অর ইন পার্ট অ্যাজ দ্য কেস মে বি। আচ্ছা, আমরা প্রথম উদাহরণটা পড়ে নিই, তারপর এটা বিশ্লেষণ করব। যে এই 1,00,000 টাকা বিকে আর কি গিফট করতে চাচ্ছে, তার মধ্যে 90,000 টাকা দিছে, 10,000 টাকা সে দেয়নি। তাহলে 10,000 টাকা, এখন বিষয়টা হচ্ছে যে এখন 1,00,000 টাকার মধ্যে 90,000 টাকা বিকে দিল, 10,000 টাকা দেয়নি। তাহলে এখানে কি 1,00,000 টাকার যে গিফটটা যে দিছে সেই গিফটটা কি এখন সেটা কি ভ্যালিড হবে না ভয়েড হবে? অবশ্যই ভয়েড হবে, কারণ কি 1,00,000 টাকা তো দেয় না, দিছে 90,000 টাকা। যদি বলতো যে 90,000 টাকা গিফট দিছে তাহলে সেটা ভ্যালিড হবে। 10,000 টাকা যেহেতু বাড়তি 10,000 টাকা সেটা কি এখনো দেয়নি, তাই 10,000 টাকা কি হবে? ভয়েড হবে। শুধুমাত্র 90,000 টাকা ভ্যালিড হবে, কারণ পুরো টাকা কি এখনো পুরো টাকা ডেলিভারি এখনো করে না। পুরো টাকা ডেলিভারি করলে পুরো টাকাটাই কি হবে? ভ্যালিড হবে। এটা এখানে বলছে যে বাট আ গিফট হুইচ আ পার্টিস অ্যাগ্রি শেল বি রিভোকেবল হোল অর ইন পার্ট অ্যাট দ্য মেরি উইল অফ ডোনার। মানে বাট আ গিফট হুইচ দ্য পার্টিস, মানে একটি গিফট, কিন্তু একটি গিফট হুইচ আ পার্টিস মানে পার্টিদের মধ্যে অ্যাগ্রি, মানে তারা পার্টিরা অ্যাগ্রি করছে, শেল বি রিভোকেবল যেটা ফেরত আনা যাবে, হোলি পুরোটা, অর ইন পার্ট অ্যাট দ্য মেরি উইল অফ দ্য ডোনার, যে ডোনারের যে উইল রয়েছে সে পুরোটা আনা যাবে উইল অনুযায়ী, অথবা কি সামান্য সামান্য আনা যাবে। আচ্ছা, ইজ ভয়েড হোলি অর পার্ট অ্যাজ দ্য কেস মে বি। আচ্ছা, এটা কেস অনুযায়ী আর কি দেখতে হবে যে পুরোটা অথবা কি কিছু অংশ ভয়েড হয়েছে নাকি। আমরা যে উদাহরণটা দেখতে পেলাম যে 90,000 টাকা দিচ্ছে, 10,000 টাকা দেয় না, এখানে 90,000 টাকা ভ্যালিড হয়েছে, 10,000 টাকা কি হয়েছে? ভয়েড হয়েছে গিফটের ক্ষেত্রে। কারণ 10,000 টাকা যদি দিয়ে দিত তাহলে পুরো 1,00,000 টাকা ভ্যালিড হতো, কিন্তু এখানে কি গিফটটা হচ্ছে কি গিফটটা যদি পুরো গিফটটার কথা আমরা চিন্তা করি তাহলে পুরো গিফটটা ভয়েড হয়েছে, কারণ কি শুধুমাত্র 90,000 টাকা দিছে, দেওয়ার কথা ছিল 1,00,000 টাকা, কিন্তু শুধুমাত্র 90,000 টাকা দিচ্ছে, তাই পুরো গিফটটা হচ্ছে ভয়েড। কিন্তু যদি আমরা অংশের কথা চিন্তা করি, পার্টের কথা চিন্তা করি, তাহলে 90,000 টাকা কি হয়েছে? ভ্যালিড হয়েছে, 10,000 টাকা ভয়েড হয়েছে। এই জিনিসটা আর কি বলছে, 90,000 টাকা ডেলিভারি করছে। আচ্ছা, আমরা এখন লাস্ট টপিকে চলে আসছি। অনারাস গিফট মানে যেটা দুর্বহ, অনারাস মানে দুর্বহ, মানে খুবই মানে কষ্টসাধ্য একটা গিফট, কষ্টসাধ্য একটা গিফট, যে গিফটের মধ্যে অনেক ডিফিকাল্টি রয়েছে, এরকম গিফট আর কি। আচ্ছা, যদিও আমরা কিছু ডিফিকাল্টি দেখছিলাম, আরও ডিফিকাল্টি দেখব। সেকশন 127, এখানে এই অনারাস গিফটের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে হোয়ার আ গিফট ইজ ইন দ্য ফর্ম অফ আ সিঙ্গেল ট্রান্সফার টু দ্য সেম পারসন অফ সেভারাল থিংস অফ হুইচ one is and the others are not burdened by an obligation. আচ্ছা, আমরা অল্প অল্প করে পুরোটা একসাথে পারবো না। আচ্ছা, আ গিফট ইজ হোয়ার আ গিফট যখন একটি গিফট মানে একটি উপহার, ইজ ইন দ্য ফর্ম অফ আ সিঙ্গেল ট্রান্সফার, যখন একটা সিঙ্গেল ট্রান্সফারে যখন একটি গিফট দেওয়া হয়, মানে একটা ডিডের মধ্যে আর কি বুঝেছে। সিঙ্গেল ট্রান্সফার বলতে একটা ডিডের কথা এখানে উল্লেখ করছে, ডিডে যা যা লেখা হবে। টু সেম পারসন, একই পারসনকে, অফ সেভারাল থিংস মানে বিভিন্ন জিনিস, মানে একজন ব্যক্তিকে গিফট করা হবে, বিভিন্ন জিনিস গিফট করা হবে, মানে একের বেশি আর কি গিফট করা হবে, এটা বোঝাচ্ছে আর কি। অফ হুইচ ওয়ান অ্যান্ড, আর এই জিনিসটা কি এই সিঙ্গেল ট্রান্সফার মানে একই ট্রান্সফার মানে একই ডিডের মধ্যে সব উল্লেখ থাকবে, এটা বুঝাইছে। অফ হুইচ ওয়ান is and the other are not burdened by an obligations, মানে
এখানে একটা সে গ্রহণ করবে, কিন্তু অন্যটা কি কোনো ধরনের প্রবলেম থাকে, অব্লিগেশন থাকে, তাহলে সেই বার্ডেনটা সে নিতে চাচ্ছে না। দ্য ডোনি ক্যান টেক নাথিং বাই দ্য গিফট আনলেস হি অ্যাকসেপ্ট দ্য ফুলি। কারণ সেক্ষেত্রে কী হবে, ডোনি আনলেস দ্য অ্যাকসেপ্ট ফুলি, যতক্ষণ না পর্যন্ত কি সে পুরোটা গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত কি সে গিফটটা কি সে নিতে পারবে না। সে হয় দুটোই নিবে, তা না হলে যদি ধরো দুটো গিফট দেওয়া হয়, তাহলে একটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, যেটা প্রবলেম নেই সেটা সে নিতে চাচ্ছে, যেটা প্রবলেম আছে সেটা সে নিতে চাচ্ছে না। এই সব কিছু কি একটা ডিডের মধ্যে আর কি বলা হচ্ছে যে দুটো সে গিফট দেওয়া হবে, তাকে কি দুটোই নিতে হবে। সে একটা নিবে আর একটা ছেড়ে দেবে, সেটা হবে না। সে যদি সেকে গিফট নিতে হয় তাহলে দুটোই নেবে, নাহলে নাই। এটা আর কি আমি একটা উদাহরণের মাধ্যমে দেখি যে এ এক্স এবং ওয়াই দুটো আর কি গিফট করছে বিকে। এর মধ্যে বি সেম, এক্ষেত্রে বিষয়টা হচ্ছে সেম পার্টি বি হচ্ছে সেম পার্টি, সেম ট্রানজ্যাকশন, একই ট্রানজ্যাকশনের মধ্যে, একই ডিডের মধ্যে, সেম ডকুমেন্ট, একই ডকুমেন্টের মধ্যে। এখন এখানে বি দুটোকে অ্যাকসেপ্ট করতে হবে। এর মধ্যে যদি এক্সের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, যে বললো যে এক্সের মধ্যে প্রবলেম হচ্ছে, আমি এক্স নিব না, আমি শুধু ওয়াই গিফটটা আমি নিব, বা ওয়াই কোনো সমস্যা থাকলো ওয়াই নিবে না, শুধুমাত্র এক্স নিবে, তাহলে সেটা চলবে না, তাকে এক্স ওয়াই দুটোই নিতে হবে। এটা আর কি এখানে বলা হচ্ছে। আর বিতে আরেকটা জিনিস বলা হয়েছে যে এখানে যে A having a lease for a term of years, a house, a rent which he and his representatives are bound to pay during the term, and which is more than the house can be let for gifts. Once. আচ্ছা, পুরোটা পড়ার দরকার নেই, উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে এ বির কাছে ট্রান্সফার করবে, একই রকম এক্স এবং ওয়াই দুটো প্রপার্টি ট্রান্সফার করবে। এখন পার্টি হচ্ছে সেম পার্টি বি। এখন এ কিন্তু এখানে কি ট্রানজ্যাকশন ডিফারেন্ট হবে এবং কি ডকুমেন্টও ডিফারেন্ট হবে। কীভাবে হবে, এক্স যে প্রপার্টিটা সেটা প্রথমে ট্রান্সফার করবে একটা ট্রানজ্যাকশন এবং একটা ডকুমেন্টের মাধ্যমে, এবং 6 মাস পরে সে ওয়াই ডকুমেন্টটা ওয়াই প্রপার্টিটা ট্রান্সফার করবে ডিফারেন্ট ট্রানজ্যাকশন ডিফারেন্ট ডকুমেন্টের মাধ্যমে। এখন ওয়াই প্রপার্টিতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে বি বলতে পারে যে না, আমি ওয়াই প্রপার্টিটা নিব না। সেক্ষেত্রে যে পূর্বে যে এক্স যে প্রপার্টিটা যে দিয়েছে, সেই গিফট করেছে, সেক্ষেত্রে সেটার উপরে কোনো এফেক্ট পড়বে না, যেহেতু সেটা কি একটা ডিফারেন্ট ট্রানজ্যাকশন ডিফারেন্ট একটা ডকুমেন্টের মাধ্যমে হয়েছে। এটাই মূলত এখানে বলা হয়েছে যে প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সেম পার্টি সেম ট্রানজ্যাকশন সেম ডকুমেন্ট যখন থাকে, তখন কি হবে, যদি দুইটা গিফট যদি দেওয়া হয় বা আরও বেশি দিতে পারে, একের বেশি, সেক্ষেত্রে কি হবে, সবগুলোই তাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে কোনো। আচ্ছা, সরি ফর ডিস্টারবেন্স। আচ্ছা, আমরা যেটা দেখলাম আর কি, যদি সেম পার্টি সেম ট্রানজ্যাকশন সেম ডকুমেন্টে যখন কোনো গিফট করা হয়, তখন একের বেশি যতগুলো দেওয়া হবে, একটা দুইটা তিনটা চারটা যতগুলো আর কি গিফট যতগুলো আর কি প্রোডাক্ট দেওয়া হবে, সবগুলো প্রোডাক্টই নিতে হবে। যে কোনো একটা যদি বাদ দেয় তাহলে সেই ট্রানজ্যাকশন সেই ট্রান্সফারটা সেটা ভয়েড হয়ে যাবে। কিন্তু যখন ডিফারেন্ট সেম পার্টি ঠিক আছে, কিন্তু ডিফারেন্ট ট্রানজ্যাকশন ডিফারেন্ট যখন ডকুমেন্ট থাকে, তখন যদি ডিফারেন্টভাবে যখন ট্রান্সফার করা হবে, তখন যেটা ইচ্ছে তখন সেটা নিতে পারবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যেটা আমরা দেখতে পেলাম যে একটা 6 মাস আগে দিল, একটা 6 মাস পরে দিল, 6 মাস আগেরটাতে সে রাখলো, 6 মাস পরেরটা সে নিবে না, না নিল, তো 6 মাস আগেরটা সেটা কি ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের ট্রান্সফার অফ প্রপার্টিটা কমপ্লিট হয়ে গেল। এখনও কিছু বাকি আছে, তবে ইম্পর্টেন্ট যে সেকশনগুলো সেগুলো কমপ্লিট করে ফেলছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমার ইচ্ছা আছে পার্ট বাই পার্ট করে সেকশন ওয়াইজ আরও বিস্তারিতভাবে সুন্দর করে আর কি বিশ্লেষণ করা। এটা আমার একটু আর্জেন্সি ছিল যে এই খুব দ্রুত আর কি যে পুরো এই যে ইয়াটা রয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি একটা রয়েছে সেটা কমপ্লিট করা। যদি এর মধ্যে যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমি ইনশাল্লাহ সেটা নিয়ে দরকার একটা ডিফারেন্ট একটা ভিডিও বানিয়ে সেটা আরও ক্লিয়ারভাবে আর কি বিশ্লেষণ করব। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, আমি দরকার হলে সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। আর কি থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিও কোয়ালিটি খুব ভালো না, এর থেকে ভালো আপাতত হবে না, কারণ আমার মোবাইলটা খুব বেশি আর কি দামি নয়, মাত্র। আচ্ছা, টাকার কথা না বললাম,
ইনশাল্লাহ যখন ভালো একটা মোবাইল কিনবো বা ভালো ক্যামেরা হবে তখন হয়তো আরও ভালো ভিডিও আর কি প্রডিউস করতে পারবো। এখন আপাতত এতটুকুই আর কি থাকুন। আর পিছনে ব্যাকগ্রাউন্ডের দিকে তাকানোর প্রয়োজন নাই, আমার দিকেও তাকানোর প্রয়োজন নেই, আমার কথা শুনলেই যথেষ্ট। তো ওকে, থ্যাংক ইউ, গুড বাই, আসসালামু আলাইকুম।